আজকে আমরা ভেক্টরের কিছু ক্লাস করব এবং তার সঙ্গে একমাত্রিক গতি বা যেটা আমাদের ওয়ান ডিমেনশন মোশন আছে সেখানকার কিছু অঙ্কগুলো করব যাদের যা সমস্যা হয়েছে, ঠিক আছে? বা দেখি সেট ওয়ানের কিছু অঙ্ক এক্সট্রা যদি করানো যায় আজকে, ঠিক আছে? তো চলো তাহলে একমাত্রিক গতি বা ওয়ান ডিমেনশন মোশন এই একমাত্রিক গতির সেট ওয়ানের প্রবলেম আজকে কমপ্লিট হবে, ঠিক আছে? বলো 1 থেকে 5 কার কোনটা ডাউট আছে বলবে, এক এক করে বলবে। প্রথমেরটাই হয়নি, তাই তো? প্রথমেরটা কি বলেছে যে একটি গতিশীল কণা গতিবেগ ভি আর টি, তাহলে আমাকে দিয়েছে ভি ইকুয়াল টু 4+2 ব্র্যাকেটে C1 প্লাস C2 তার সঙ্গে টি গুণ, এটা দিয়েছে আমাকে ভি। বলেছে প্রাথমিক গতিবেগ, দেখো প্রাথমিক গতিবেগ যদি বার করতে দেয় সবসময় মনে রাখবে প্রাথমিক গতিবেগ, তাহলে প্রাথমিক জিনিসটা আমরা তখনই বের করব যখন টি ইকুয়াল টু জিরো বসাবো। তো টি ইকুয়াল টু জিরোতে বেগ কত হচ্ছে দেখো, তাহলে ভি অ্যাট টি ইকুয়াল টু জিরো সমান কত হচ্ছে, কারণ এটা হচ্ছে প্রাথমিক বেগ, তাহলে কত হবে সিম্পল 4/2c1, তাই না? কারণ এই টি পার্টটা তো জিরো হয়ে যাচ্ছে, তার মানে কত হয়ে যাবে পুরো জিরো, তার মানে আলটিমেটলি কত হবে 4+2c1। আশা করি এটা বোঝাতে পেরেছি। নেক্সট কি বলেছে, কণাটির প্রাথমিক বেগ এবং ত্বরণ, তাহলে আমাকে যদি ত্বরণ বের করতে দেয়, ঠিক আছে, তাহলে আমাকে যদি ত্বরণ বের করতে দেয় তাহলে ত্বরণ বের করতে কি করি আমি, না তো এ ইকুয়াল টু কী করি সিম্পলি ডিভিডিটি, তাই না? এ ইকুয়াল টু ডিভিডিটি করি, তাহলে আমাকে কি করতে হবে ডিডিটি অফ 4+2 ব্র্যাকেটে C1 প্লাস C2t, তাই না? আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, তার মানে এখানে দেখো ডিডিটি অফ 4 কত হয় জিরো হয়, প্লাস ডিডিটি অফ C1 জিরো হয়, আচ্ছা তার মানে 2C2t পড়ে থাকবে, তার মানে কত হবে 2C2, তাই না? কেন ডিডিটি অফ শুধুমাত্র এই পার্টটা ডেরিভেটিভ হবে, বাকি এগুলোর কোনো ডেরিভেটিভ হবে না, এগুলোর ডেরিভেটিভ কী দেবে আমাকে জিরো দেবে, কেন এগুলো তো সব কনস্ট্যান্ট, তাই না? এগুলো কনস্ট্যান্ট এবং আমরা জানি কনস্ট্যান্ট টার্মের কোনো ডেরিভেটিভ হয় না এবং সেগুলো জিরো হয়। তো ফাইনালি আমার অ্যান্সার কত হবে, না তো 2C2। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি এই জায়গাটা। ডাউট হলে পরে বলবে একের কোশ্চেনের অ্যান্সার মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে? একের কোশ্চেনটা আশা করি কোনো সমস্যা নেই, বলবে। চলো বলো 1 থেকে 5 আর কি ডাউট আছে বলো, কার ডাউট ছিল তার মিটে গেছে সমস্যা? হ্যাঁ স্যার চারেরটা একবার বলে দেবেন। চারেরটা কে এটা? সায়নী। সায়নী, ঠিক আছে চারেরটা দেখছি। চলো চারের প্রবলেম কি বলেছে, চারের প্রবলেমটা বলছে একটি কণার অবস্থান ও সময়ের মধ্যে সম্পর্কটি, তাই তো? তাহলে কি দিয়েছে এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার মাইনাস বিটি কিউব, এটা দিয়েছে। 2 সেকেন্ড পর ত্বরণ কত, 2 সেকেন্ড পর ত্বরণ কত, ঠিক আছে, এটা জানতে চেয়েছে। তার মানে প্রথম কাজ আমাকে ভি বার করো, ভি বার করতে গেলে কী করতে হবে ডিএক্স ডিটি করতে হবে, তাই না? তো ডিএক্স ডিটি যদি এটি স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 280, তাহলে এটি স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 280 মাইনাস বিটি কিউবের ডেরিভেটিভ কত হবে 3BT স্কোয়ার। কেন হচ্ছে না হচ্ছে সব আগের ভিডিওতে আছে, আগের ভিডিওতে সব দেখে নেবে, সব আগের ভিডিওতে করে দেওয়া আছে এগুলো কেন হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? যার কোনো জায়গায় ডাউট হচ্ছে অযথা টাইম ওয়েস্ট করাবে না, এখানে আগের ভিডিও সোজা দেখে নেবে, এখানে কোনো জায়গায় দেখতে পাবে আই বাটনে লেখা থাকবে, দেখে নেবে। তাহলে এটা হলো ভি বেরোলো। তাহলে অ্যাক্সেলারেশন যদি বার করতে হয় আমাকে কী করে বার করবো অ্যাক্সেলারেশন, তার ডিভিডিটি করবো। এগুলো কেন হচ্ছে কারণ সব আমার ভিডিওতে করে দেওয়া আছে ক্লাসে, সো ক্লাস লেকচার অবশ্যই সবাই দেখে নিও যার যা ডাউট আছে। তো ডিভিডিটি করলে দেখো 280 ডেরিভেটিভ কত হবে সিম্পল 2a হবে মাইনাস এটা কত হবে 6BT, এটা হলো অ্যাক্সেলারেশন। এবার আমাকে বলেছে অ্যাক্সিলারেশন কখন বার করতে বলেছে, অ্যাট টাইম টি ইকুয়াল টু 2 সেকেন্ডে, 2 সেকেন্ডে, তার মানে আমি টি এর মান কত বসাবো সিম্পল ওয়েতে টি এর মান 2 বসাবো, তাহলে কত হচ্ছে দেখো 2a মাইনাস কত আছে 6b ইন্টু 2, তার মানে অ্যান্সারটা হচ্ছে 2a মাইনাস 12b, তার মানে এখান থেকে যদি তুমি 2 কমন নিয়ে নাও তাহলে a মাইনাস 6b, সো দিস ইজ ইউর অ্যান্সার। কার ডাউট ছিল বোঝাতে পেরেছি অঙ্কটা? চলো 4 হলো, 1 থেকে 5-এর মধ্যে আর কারো কোনো ডাউট আছে? মিটিয়ে দিচ্ছি বাবু যার ডাউট ছিল, ঠিক আছে। 1 থেকে 5-এর মধ্যে আর কোনো ডাউট আছে কারোর? 1 থেকে 5-এর মধ্যে কারোর কোনো ডাউট আছে থাকলে বলবে। চলো 1 থেকে 5 ডাউট কমপ্লিট। এবার আমাকে বলো 6 থেকে 10-এর মধ্যে ডাউট বলো, 6 থেকে 10-এর মধ্যে ডাউট এক এক করে বলবে বাবা, একসঙ্গে সবাই বলো না, ঠিক আছে? 6 থেকে 10-এর মধ্যে কার কি ডাউট আছে শুনে নেবো চটপট। 7-এরটা, চলো 7-এর ডাউটটা বলেছে কি দেখি। 7-এরটা বলেছে
স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু সমত্বরণে 400 মিটার পথ অতিক্রম করলো। তাহলে সিম্পল সমত্বরণে গেছে এবং মোট পথ গেছে কত, 400 মিটার। ঠিক আছে, সেট ওয়ানের কত নম্বর প্রবলেম করাচ্ছি, এটা 7 নম্বর প্রবলেম করছি, সবাই দেখে নেবে। আচ্ছা, বলেছে কত, 400 মিটার পথ গেল, অর্ধেক সময়ে বস্তুটি কত অতিক্রম করবে, তাই না? এবং আমাকে কি বলেছে, স্থির অবস্থা থেকে। তাহলে যদি স্থির অবস্থা থেকে বলে তাহলে ইউ তো 0। ঠিক আছে, তার মানে 1 নম্বর কোয়েশ্চেন আমাকে অ্যান্সার জানতে চেয়েছে অর্ধেক সময়ে কতটা পথ অতিক্রম করবে। তাহলে প্রথম কাজ তুমি ইউজ করো এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। তার মানে এখান থেকে তুমি টি আর এর মধ্যে একটা রিলেশনশিপ পাবে, কি দেখো না, তো 400 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, সিম্পল ওয়েতে হাফ এটি স্কোয়ার। তার মানে তুমি এখান থেকে এ পাচ্ছ কত, এর ভ্যালুটা পাচ্ছ হচ্ছে 800/t², নাকি 800/t², এটা এ পেলে। এবার কি বলেছে তোমাকে, অর্ধেক সময়। ঠিক আছে, এত প্রবলেম করছে কেন আমার ওয়ান নোটটা আজকে, আবার কি করি, এটার কোনো বিকল্প পাচ্ছি না আমি, সাতেরটা। ঠিক আছে, তো সাতের প্রবলেমটা কি বলেছে দেখো, বলছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তাহলে ইউ কত হচ্ছে 0, স্থির অবস্থা বলেছে ইউ 0। যাত্রা শুরু করে একটি বস্তুকণা সমত্বরণে 400 মিটার পথ অতিক্রম করে, তাহলে এস হচ্ছে কত, 400 মিটার পথ অতিক্রম করে। তাহলে প্রথম কোশ্চেনটা চেয়েছে যে অর্ধেক সময় বস্তুটা কত পথ যাবে, তাহলে ফার্স্ট অ্যাপ্লাই করো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? তার মানে 400 সমান কত লেখা যায়, হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার। তার মানে তুমি এখান থেকে এ পেয়ে যাচ্ছ কত, 800/t², এটা এ পাচ্ছ। আমাকে বলেছে অর্ধেক সময়, তাহলে অর্ধেক সময় অতিক্রান্ত দূরত্ব এই, এটা বার করতে দিয়েছে, এই এসটা কি করতে বলেছে, বার করতে বলেছে, তাই না? এটা নির্ণয় হবে। ঠিক আছে, তাহলে কত হয়, ফর্মুলা হাফ ইন্টু এ, এর জায়গায় কত লিখবো স্যার, 800/t² ইন্টু, এবার দেখো ফর্মুলা আমার কত হয় না, তো এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, ইউ তো 0, সেই জন্য এখানেও বাবা লিখিনি, দেখো ইউ এর মানটা এখানে 0 বলে আমি ইউটিটা আর লিখিনি, একবারে লিখে দিয়েছি। ঠিক আছে, এই জায়গাটা এখন বুঝতে শিখতে হবে আমাদেরকে, অনেকগুলোই ক্লাস করে নিয়েছো, তাই না? ওয়ান ডিমেনশন মোশন থেকে আমি 6টা ক্লাস করেছি, 6টা, তার মানে ওখানে 6 ঘন্টা বা 6 ঘন্টার ওপরে লেকচার আছে। সো কেউ যদি ওই 1D মোশনের 6 ঘন্টার লেকচার পুরোটা দেখো, তাহলে আর কারোর কোনো 1D মোশন থেকে কোনো ডাউট থাকবে না, বরং অনেক বেশি জেনে নেবে। ঠিক আছে, তার মানে এবার দেখো টাইমটা আমাকে কত বলেছে, অর্ধেক, তাই না? প্রথম কোশ্চেনে বলেছে অর্ধেক সময়ে, তার মানে এখন কত লিখবো, t²/4 লিখবো, কেন t² হয় এই জায়গাটা। তাহলে এখন t² কেটে গেলে কত পড়ে থাকে দেখো, 100 মিটার। তার মানে এস কত হবে, সিম্পল ওয়েতে 100 মিটার আমার হবে অ্যান্সার। তাহলে এস কত পেলাম আমি, 100 মিটার। আশা করি সবাই বোঝাতে পেরেছি। 2 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, 2 নম্বর কোয়েশ্চেনটা বলেছে কত শতাংশ সময়ে বস্তুটি অর্ধেক পথ অতিক্রম করবে। খুব ইম্পর্টেন্ট, আমি জানছিলাম এই কোয়েশ্চেনটা তোদের আটকাবে। কত শতাংশ সময়ে বস্তুটি অর্ধেক পথ অতিক্রম করবে, তাই না? তাহলে মোট পথ গেছে দেখো 400 মিটার, তাই না? তার মানে মোট পথ গেছে 400 মিটার। তাহলে হিসাব মতো ধরো তুমি অর্ধেক পথ অতিক্রম করতে, সাপোজ অর্ধেক পথ অতিক্রম করতে, অর্ধেক পথ অতিক্রম করতে ধরো টি ড্যাশ সময় লেগেছে, তাই না? আমি ধরে নিলাম টি ড্যাশ সময় লাগলো অর্ধেক পথ অতিক্রম করতে। তার মানে হিসাব মতো আমি কি লিখতে পারবো স্যার, s/2 ইকুয়াল টু কত লিখতে পারবো, হাফ এ টি ড্যাশ স্কোয়ার। কেন, এটা তো ফর্মুলা ইউটি, তাই না? ইউটিটা এখানে 0 কেন, কারণ ইউ হচ্ছে তোমার ইনিশিয়াল ভেলোসিটি, এবং ইনিশিয়াল ভেলোসিটি আমার এখানে কত বলেছে, 0। সো ইউ ক্যান অ্যাপ্লাই দ্যাট 400/2 ইকুয়াল টু কত হবে, হাফ। এবার দেখো এর মান তুমি অলরেডি জানো কি না, তো এর মান তুমি এখানে দেখো 800/t²। সো ইউ পুট দ্য ভ্যালু হিয়ার, 800/t² ইন্টু কত, টি ড্যাশ স্কোয়ার, তাই না? তাহলে এটা রেখে দেবো। তার মানে এখানে কত হচ্ছে, 2 দিয়ে 400 কেটে যায় দেখো, আর 400কে এটা দিয়ে 400 কেটে যায়, তাই না? তার মানে ফাইনালি আমি কি লিখতে পারি, টি ড্যাশ স্কোয়ার বাই টি, তাই না? তার মানে হিসাব মতো দেখো টি ড্যাশ স্কোয়ার বাই টি স্কোয়ার সমান কত লেখা যায়, সমান লেখা যাচ্ছে 1/2। তার মানে লেখা যাচ্ছে হচ্ছে 1/2। দেখি তো একবার ঠিকঠাক লিখলাম, টি ড্যাশ স্কোয়ার বাই টি স্কোয়ার, 2 800 400, ঠিক আছে, টি ড্যাশ স্কোয়ার বাই টি স্কোয়ার সমান হচ্ছে 1/2। এবার দেখো তার মানে যদি এখানে আমি টি ড্যাশ বাই টি বার করি, তাহলে টি ড্যাশ বাই টি যদি বার করি তাহলে কত হচ্ছে, √1/2। এবার √1/2 ভ্যালু কত, √2 হচ্ছে, √2 ভ্যালু হচ্ছে 1.414, এটা হচ্ছে √2 ভ্যালু। এবার এটাকে তুমি 1 দিয়ে ভাগ করলে কত হয়, এটা হয় 0.707। ঠিক আছে, একটু সবাই ক্যালকুলেট করে দেখে নেবে, 0.707 টি ড্যাশ বাই টি। এবার আমাকে পার্সেন্টেজ বার করতে গেলে কি করতে হয়, -1 করতে হয়। তাহলে কত করব না, তো 0.07, আচ্ছা টি ড্যাশটা হচ্ছে কত ফাইনাল, তার মানে হবে এটা, না 1 মাইনাস করতে হবে এখানে, সরি আমি মিস্টেক করে ফেলেছি। এটা হবে, দাঁড়া কোশ্চেনটা একবার পড়ে নিই আমি।
মিস্টেক হয়ে যায়, এখানে তো কোশ্চেন লেখা নাই, কোশ্চেনে বই আছে। বলেছে কত শতাংশ সময় বস্তুটি অর্ধেক পথ অতিক্রম করবে, তাই তো? তাহলে শতাংশ সময় চেয়েছে যখন, তাহলে টি ড্যাশ বাই টি, তার মানে এটাই তো অ্যান্সার, তাই না? টি ড্যাশ সমান কত হচ্ছে? টি ড্যাশ সমান হচ্ছে 0.707 অফ টি, তাই না? আমরা লিখতে পারি। তার মানে এটাই তো পার্সেন্টাইল। তাহলে পার্সেন্টাইল যদি করতে হয় আমাকে, তাহলে 0.707-এর সঙ্গে কত গুণ করবো? 100%। কারণ এটা হচ্ছে আমার ফাইনাল, এটা অন্তিম, আর এটা হচ্ছে ইনিশিয়াল। আমাকে এইটা বের করতে বলেছে, টি ড্যাশটা বের করতে বলেছে কার রেসপেক্টে? টি এর রেসপেক্টে। টি এর কত পার্সেন্ট সময়ে আমার অর্ধেক পথ যাব, তাই না? কোশ্চেনটা তাই বলেছে যে কত শতাংশ সময়। তাহলে আমি যদি এখানে করি তাহলে কত হচ্ছে অ্যান্সারটা? 70.7%। ঠিক আছে, আমাকে -1 করার দরকার নেই, অ্যান্সারটা কত আছে? 70.7%। লজিকটা বোঝাতে পেরেছি? কার ডাউট আছে বলবে একটু, কার ডাউট আছে বলবে। মিটিয়ে দিচ্ছে বাবা, চলো বলবে। 7 নম্বর হলো, 6 থেকে 10 বলছি। আর কার ডাউট আছে বলবে 6 থেকে 10? 6 থেকে 10 আর কার ডাউট আছে বলবে, শুনে নেব। আচ্ছা, গুগল ম্যাপে শুনছি নতুন একটা কি ফিচার দেবে, যে ব্যাকগ্রাউন্ডে কি কি অ্যাপ চলছে সেগুলো নাকি জানা যাবে। এটা কি সত্যি? মানে দিয়ে দিয়েছে ফিচারটা নাকি? নাকি তোর কি কেউ জানিস? কিরে, শুনতে পাচ্ছিস তোরা? শুনতে পাচ্ছিস না আমার কথা? আমি কিছু জানি না তো। ও আচ্ছা আচ্ছা, শুনছি এরকম একটা ফিচার নাকি দেবে। ঠিক আছে, 6 থেকে 10-এর মধ্যে কি জানি। আচ্ছা, 6 থেকে 10-এর মধ্যে কি আর কারো ডাউট আছে কিছু বলবে? স্যার 10-এরটা স্যার 1 নম্বর 2 নম্বর সমীকরণ বার করেছি, তারপরে কি করব বুঝতে পারছি না। 10-এরটা জিজ্ঞেস করছি তো, বলো। ঠিক আছে, অসুবিধা নেই, 10-এরটা দেখো। ঠিক আছে, তো ওই দুটো সমীকরণ থেকে পেয়ে যাওয়া যাবে। হ্যাঁ, এটা তো আমি ক্লাসে করিয়ে দিয়েছিলাম তো, আমার ক্লাসে করানো আছে এই অঙ্ক। দুটো ইকুয়েশন পাবি, ঠিক আছে? হ্যাঁ স্যার, ইকুয়েশনটা পেয়েছি, তারপর অসুবিধা। তারপর ইউ আর এর ভ্যালু বের করেছিস? না, ইউ আর এ ভ্যালু বার করতে হবে তো, তারপর তো তুমি তারপর কাজ করবে, বুঝতে পেরেছি? ঠিক আছে, আমার ঠিক আছে। তা 10 পর্যন্ত আর কারো ডাউট নেই বলে নিচ্ছি। 11 থেকে 15 পর্যন্ত ডাউট বলো, কার কি আছে? 11 থেকে 15। 13 নম্বর। 13 নম্বর, চলো। 12 নম্বর আছে, ঠিক আছে, 12 নম্বরটা আগে করে নি, চলো। 12-এর পর 13 মনে রাখবে, 13টাও করতে হবে। আচ্ছা, 12টা কি বলেছে? প্রমাণ করো যে, ঠিক আছে, প্রমাণ করো যে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তু তার ঊর্ধ্ব গতির শেষ 1 সেকেন্ডে যে পথ যায়। তাহলে যদি আমি এখানে গল্পটা নিই, কি বলেছে? যে প্রমাণ করো ঊর্ধ্বে, কারো আনমিউট আছে, মিউট কর। কারোর যদি কোনো একটা বস্তুকে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত করি, ঠিক আছে, তাহলে পরে কি হবে? যদি কোনো বস্তুকে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত করি, তাহলে বস্তুর ঊর্ধ্ব গতির শেষ 1 সেকেন্ড। তাহলে ঊর্ধ্ব গতি, ধরো এখানে এসে বিন্দুটা স্থির হচ্ছে, তাহলে এই ঊর্ধ্ব গতির শেষ 1 সেকেন্ড, এটা হচ্ছে লাস্ট 1 সেকেন্ড। তাহলে ঊর্ধ্ব গতির এটা হচ্ছে 1 সেকেন্ড। এই 1 সেকেন্ড যে পথ যায় তা বিনা বাধায় পড়ন্ত। এবার বস্তুটা নিচে নামবে, এবার নিচে নেমে এখান থেকে এত দূর পর্যন্ত পড়বে, এটাও ওই 1 সেকেন্ডে সেম পথ যাবে। মানে এই পথটা, এই যে আমি যদি লাল কালি দিয়ে আঁকি, এই লাল পথটা আর এই লাল পথটা সবটাই যাচ্ছে 1 সেকেন্ডে, কিন্তু তফাৎটা হচ্ছে কি, একটা ঊর্ধ্ব গতিতে যাচ্ছে, একটা নিম্ন গতিতে যাচ্ছে। তাই এই ক্ষেত্রে কি হবে? দুটো পথের মধ্যে দেখাতে হবে আমাদেরকে সমান আছে, ঠিক আছে? এই হচ্ছে গল্প, দুটো পথের মধ্যে আমাদেরকে সমান এটা দেখাতে হবে, ঠিক আছে? তাহলে কনসিডার করো, কারোর কি আনমিউট আছে? একটু দেখতো, আমার কানে একটু আওয়াজ আসছে মনে হচ্ছে, কেউ আনমিউট করে রেখেছিস মনে হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, কেউ আনমিউট না। 1 মিনিট, চলো দেখো। তাহলে বলছে বস্তুটিকে ধরি এখানটাতে কি আছে, ঊর্ধ্বে উৎক্ষিপ্ত করছে। তাহলে এই জায়গাটায় ধরি ইউ বেগে উৎক্ষিপ্ত করছে, এবং যখন ফাইনাল এই জায়গাটায় পৌঁছাচ্ছে ভি ইকুয়াল টু এখানে 0 হচ্ছে। এটা তো গল্প হওয়া উচিত আমার। ইউ বেগে উপরে ছোড়া হলে সর্বোচ্চ উচ্চতায় বস্তুতে পৌঁছাতে এই জায়গাটায় বেগ হয় 0, তাই না? এই জায়গাটায় বেগ 0 হয়ে যায়। এবার ধরো এই জায়গাটায় পৌঁছাতে এই হাইটে, এই টোটাল হাইট, ঠিক আছে, সর্বোচ্চ হাইট, তাহলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে, ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে সময় লাগে। কত সময় লাগবে? সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে সময় লাগবে, দেখো টি ড্যাশ, কারণ আমাকে সময়ের গল্প বলেছে, শেষ 1 সেকেন্ড বের করতে বলেছে। তাহলে টি ড্যাশ সমান কত লিখতে পারবো আমি? ইউ বাই জি। আমি আগের দিন ক্লাসে করে দিয়েছিলাম এটা, ঠিক আছে, কোনো একটা ক্লাসে দেখবি করানো আছে, যেখানে জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আশা করি এই জায়গাটা বোঝাতে পেরেছি। এবার ধরো যদি আমাকে বলে শেষ 1 সেকেন্ড, তাহলে তুই ভালো করে বোঝার চেষ্টা কর
যে এইখান থেকে এত দূর পর্যন্ত যা পথ, এবার এইটুকু পথ, আর এইখান থেকে এত দূর টোটাল টাইমটা হচ্ছে টি সেকেন্ড। তাহলে এই শেষ 1 সেকেন্ডটাকে আমি টি ড্যাশ, বা এই যে টি ড্যাশটা ধরেছে টি ড্যাশ সেকেন্ড বলতেই পারি আমি। কেন? কারণ আমার এই যে লাস্ট মোমেন্টে বা এই জায়গাটায় যে সময়টা হচ্ছে সেটা এখান থেকে ক্রস করে গেছে আর এই সিজনে আছে। এটা যদি 4 সেকেন্ড হয়, এটা যদি 5 সেকেন্ড হয়, তাহলে এই সেকেন্ডটাকে কি বলি আমরা? 5th সেকেন্ড। কারণ এই পয়েন্টে এসে কি হচ্ছে, বস্তুটা স্থির হয়ে যাচ্ছে। তাহলে আমি এই জায়গাটা বলতে পারি টি ড্যাশের সেকেন্ড। এবার এই টি ড্যাশের সেকেন্ডে অতিক্রান্ত ফর্মুলা কত হয়? দূরত্বের ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস কত হয়? হাফ। এবার দেখো প্লাসের জায়গায় কি লিখবো আমি? মাইনাস। কেন? যেহেতু বস্তুকে উপরের দিকে ছুটছি, তাহলে ইউ মাইনাস হাফ। এবার ফর্মুলা কত হয়? জি টু টি ড্যাশ মাইনাস ওয়ান। এটা তো সিম্পল আমার ফর্মুলা, তাই না? তাহলে এখন আমি টি ড্যাশের মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে কত হয়? ইউ মাইনাস জি বাই টু, টু ইন্টু টি ড্যাশ। টি ড্যাশ মানে কত স্যার? ইউ বাই জি। তাহলে ইউ বাই জি মাইনাস ওয়ান। তাহলে ক্যালকুলেটর এবার চটপট করে নেবো, ঠিক আছে? তার মানে হয়ে যাচ্ছে, দেখো ইউ মাইনাস টু, টু এখানে ক্যান্সেল আউট হয়, জি জি ক্যান্সেল আউট হয়ে যায়, ইউ আর কত হয়ে যাচ্ছে? মাইনাস মাইনাস প্লাস ওয়ান, ঠিক আছে? তাহলে প্লাস ওয়ান ইন্টু জি বাই টু, তার মানে এটা হয়ে যাচ্ছে জি বাই টু। সো আমি দেখলাম যে এই 1 সেকেন্ড বা শেষ 1 সেকেন্ড ঊর্ধ্বগতির ক্ষেত্রে আমার মোট পথ হচ্ছে কত? জি বাই টু। জি এর মান 9.8, তাহলে হচ্ছে 4.9 মিটার। তাহলে এটা হচ্ছে আমার সিম্পল ওয়েতে গল্প হয়ে গেল। এবার নিচের দিকে করো। এবার যখন বস্তু পরন্ত বা নিচের দিকে পড়ছে তখন সেম কেস হচ্ছে, এখানে 1 সেকেন্ড, শেষ 1 সেকেন্ড বলেছে আমাকে। এবার দেখো যখন বস্তুকে এখান থেকে ছোড়া হচ্ছে তার ভেলোসিটি কত, বা ইনিশিয়াল ভেলোসিটি তো জিরো, দেখো তাই না লিখে রেখেছি আমি জিরো, তাহলে জিরো লিখে রেখেছি। তার মানে এখন যদি আমাকে সিম্পল ওয়েতে ফর্মুলা দেয়, তাহলে এস ইকুয়াল টু কত হবে? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, নিশ্চয়ই মাইনাসটা আর হবে না। এবার ইউ তো জিরো, তাহলে স্যার কত হবে? এস ইকুয়াল টু সিম্পল আমি লিখতে পারি কত? হাফ জিটি স্কোয়ার। এবার যদি আমাকে বলে টি বার করতে, তাই না? এবার টি কত বলেছে? তাহলে দেখো 1 সেকেন্ডে পথ বার করতে বলেছে। তাহলে এই 1 সেকেন্ডের পথটা কত বার করতে পারবো না? তো 1 সেকেন্ডের পথের জন্য আমি টি সমান কত লিখতে পারি? যদি 1 লিখি তাহলে কত হবে? এস ইকুয়াল টু সিম্পল হাফ ইন্টু জি ইন্টু 1 স্কোয়ার, তাই না? হাফ ইন্টু জি ইন্টু 1। আচ্ছা আচ্ছা, এটা উল্টোটা আমি করলাম নাকি? কোশ্চেনটা কি বলেছে? আমি এটা ভুল ব্যাখ্যা দিলাম। এটা লাস্ট সেকেন্ডটা হবে না, এটা প্রথম সেকেন্ড হবে। দেখেছিস? আমি এই জায়গাটায় গন্ডগোল করছি, কোশ্চেনটা ভালো করে পড়িনি, ঠিক আছে? এই 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডের গল্পটা বলেছে, এখানটাতে নাই, এই 1 সেকেন্ডের গল্পটা বলেছে, ঠিক আছে? তাহলে এই 1 সেকেন্ডে কথা হবে, তাহলে প্রথম 1 সেকেন্ডের জন্য 1 স্কোয়ার আমি লিখতেই পারি, তার মানে কথা হচ্ছে জি বাই টু। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই পজিশানে কোনো একটা বস্তু যখন ওপর দিকে উঠছে তখন লাস্ট 1 সেকেন্ডে যে পথ যায় সেটা হচ্ছে জি বাই টু, এবং সেম হাইট থেকে, মানে সেই সর্বোচ্চ হাইট থেকে যখন বস্তুটা নিচের দিকে পড়ছে তার প্রথম 1 সেকেন্ডে বস্তুটা যাচ্ছে জি বাই টু। সো টোটাল পথ যাচ্ছে জি বাই টু। আশা করি বোঝাতে পেরেছি। চলো 13 অঙ্কটা দেখি। স্যার ওখানে জি এর মান 9.8 বসিয়ে দিলে হবে তো? হ্যাঁ 4.9। এবার তো কত প্রমাণ করতে বলেছে, এখানে তো মান বের করতে হ্যাঁ। বলেনি, তো ও হ্যাঁ, সমস্যা না। ঠিক আছে। মান বের করতে বললে পরে তো আমরা করতাম। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমরা কোন অঙ্কটা করব? আমরা করব হচ্ছে 13 অঙ্ক, ঠিক আছে? 13 অঙ্কটা দেখি। 13 অঙ্কটা বলেছে আমাদেরকে যে একটি রকেটকে ভূপৃষ্ঠ থেকে ওপর দিকে উল্লম্ব রেখা বরাবর 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ছোড়া হলো। তো সাপোজ দিস ইজ এ রকেট, ঠিক আছে? এটা একটা হচ্ছে রকেট, ঠিক আছে? পিছনে আগুন লেগে গেছে রকেটের, ঠিক আছে? এবার একে ওপরের দিকে ছোড়া হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে। তাহলে এই ত্বরণ নিয়ে ব্যাটা উপরে, পিছনে আগুন লেগে গেছে, উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে? 1 মিনিটের মধ্যে জ্বালানি শেষ হয়ে গেলে, তাহলে 1 মিনিটের মধ্যে ধরো জ্বালানিটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে রকেটটি সর্বোচ্চ কতটা উচ্চতা উঠবে? তার মানে গল্পটা টাইমটা আমাকে 1 মিনিট বলেছে, তাই না? 1 মিনিটের মধ্যে আমাকে গল্পটা শেষ হয়ে আমার জ্বালানি শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ধরো তুমি এক্ষেত্রে যেহেতু আমাকে ইনিশিয়াল ভেলোসিটি কিছু বলে দেয়নি, ঠিক আছে? তাহলে আমি প্রাথমিক ভেলোসিটি বা ইনিশিয়াল ভেলোসিটি কত নিতে পারি? প্রাথমিক বেগ কত হচ্ছে আমি 0 ধরতে পারি, ঠিক আছে? আর আমাকে অ্যাক্সিলারেশন বা ত্বরণ কত দিয়েছে না? তো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের কাছাকাছি, ঠিক আছে? এবার যতক্ষণ জ্বালানি চলছে ততক্ষণ তোমার রকেট চলবে, তাই না? তার মানে আমি বলতে পারি এখানে মোট টাইমটা কত দিয়েছে? টাইম আমাকে দিয়েছে 60 সেকেন্ড। এটাই তো গল্প, 60 সেকেন্ড। তাহলে 1 মিনিট পর রকেটটা কত দূর উঠবে, তাই না? এটা যদি গল্পটা নিই, তাহলে হাইট এইচ সমান কত হয় না? তো ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে? তাহলে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার যদি করি আমি, ঠিক আছে? আচ্ছা রকেটটা উপরের দিকে উঠছে, জি এর মান 10, ঠিক আছে? তাহলে ইউ এর ভ্যালু তো 0, তার মানে হচ্ছে মাইনাস হাফ
জি টি স্কোয়ার। জি এর মান কত? জি হচ্ছে এখানে অ্যাক্সেলারেশন 10 আর টি হচ্ছে কত 60 স্কোয়ার, তার মানে কত হয়ে যাচ্ছে -5 6 3, তার মানে হয়ে যাচ্ছে কত 3 6 5 6। দেখি তো বিবেক দাস এতক্ষণ পর জয়েন করছি। বিবেক কি হলো এতক্ষণ পর জয়েন করছিস? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল? আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি। আচ্ছা তার মানে এখানে হয়ে যাচ্ছে কত দেখো তুমি, মাইনাস এটা তাহলে কাটাকুটি করো, তাহলে কত হয়ে যাচ্ছে 5 2 10, তাহলে 6 6 36, 5 36 কত হয় 180, তাহলে 180 হলো, তার সঙ্গে শূন্যর জন্য দুটো শূন্য, তাহলে 1800। এবার দেখো হ্যাঁ বলো। বলছি ওটা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্লাস হবে না, কেন মাইনাস কেন হলো? বলছি ওপরের দিকে উঠলে কি আমরা প্লাস লিখি না মাইনাস লিখি? ও মাইনাস। এই যে এবার গল্পটা বলবো দেখো। এবার দেখো যদি আমাদেরকে অভিকর্ষের অধীনে, ভালো করে শোনো কথাটা, অভিকর্ষের অধীনে যদি কোনো বস্তুকে শুধুমাত্র ফেলা হয়, বাইরে থেকে যদি কোনো অ্যাক্সেলারেশন না দেওয়া হয়, তখন আমরা কি করি ফর্মুলাটা প্লাস বা মাইনাস লিখি। তাহলে ফর্মুলাটা আমরা কি লিখি প্লাস বা মাইনাস। এবার এবার যখন তুমি এক্সটার্নালি কোনো রকেটকে তাড়াচ্ছ বা রকেটের ক্ষেত্রে অ্যাপ্লাই করছো, তাহলে কি হয় সেক্ষেত্রে জ্বালানি নষ্ট হয়, সেক্ষেত্রে আমার জ্বালানি কি হচ্ছে নষ্ট হচ্ছে, এবং তার ফলে রকেটের মধ্যে দেখো একটা এক্সট্রা বা একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে নিজেদের মধ্যেই, তাই না? যখন কোনো বস্তুকে উপরের দিকে ছোড়া হয় তার আস্তে আস্তে ত্বরণ কমে যায়, লজিক্যালি তাই হয়, সেই জন্য আমরা এই মাইনাসটা বসাই। কিন্তু এই ক্ষেত্রে রকেটের ক্ষেত্রে দেখো আস্তে আস্তে কি হচ্ছে, ত্বরণটা জি যদি 9.8 হিসেবে কাজ করছে, ওপরের দিকে ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হিসেবে কাজ করছে, তার মানে এখানে কি হচ্ছে আস্তে আস্তে তার বেগ বাড়বে, তাই না? লজিক তো তাই বলছে, যেহেতু এখানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ আছে, তার মানে এই জায়গাটা আমার কি বসবে প্লাস বসবে। লজিকটা আশা করি বোঝাতে পেরেছি যে আমি কেন এই জায়গাটায় প্লাস বসালাম, আমি কেন মাইনাস বসালাম না। ঠিক আছে, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তাহলে এটা হয়ে গেল কত দেখো 18,000 মিটার। ঠিক আছে, তার মানে এটা কত লিখতে পারবো আমি 18 কিলোমিটার। ঠিক আছে, তাহলে সিম্পল ওয়েতে এটা আমি 18 কিলোমিটার লিখবো। এবার তাহলে আমাকে বার করতে বলেছে হচ্ছে যে 1 মিনিটের মধ্যে জ্বালানি শেষ হয়ে গেলে রকেটটি সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত উঠতে পারবে। ঠিক আছে, এবার তাহলে এটা তো সর্বোচ্চ উচ্চতা নয়, ঠিক আছে, এটা 18 কিলোমিটার আমি পেলাম। এবার 1 মিনিট পর রকেটটির ভেলোসিটি দেখি। ঠিক আছে, তাহলে আফটার 1 মিনিট ভেলোসিটি অফ রকেট। ঠিক আছে, ভেলোসিটি অফ রকেটের ভেলোসিটি কত হচ্ছে তোমরা সবাই বের করতে পারবে। ভি ইকুয়াল টু কত হবে না তো, ইউ আবার প্লাস বসাবো নাকি, এবার মাইনাস বসাবো না, কারণ দেখো জি এর মানটা আমাদেরকে বলে দিয়েছে, তাই না? তাহলে ইউ প্লাস কত লিখবো আমরা সিম্পল ওয়েতে জিটি, ইউ তো 0 স্যার, তাহলে 60 ইন্টু কত হয়ে যাচ্ছে টি, টি মানে হচ্ছে 10, তার মানে হচ্ছে 600। ঠিক আছে, তার মানে 600 মিটার পার সেকেন্ড, তখনও তার ভেলোসিটি হবে কখন, আফটার 1 মিনিট, 1 মিনিট পরও তার ভেলোসিটি 600 মিটার পার সেকেন্ড, এবং জ্বালানি শেষ। লজিকটা তোমাদের এইটুকু মাথায় আসা উচিত, ভাবা উচিত যে স্যার জ্বালানি শেষ মানে রকেট ওখানেই থেমে গেছে, তাই কি সম্ভব? জ্বালানি তোমার শেষ, রকেট কি ওখানেই থেমে যাবে? কারণ তার মধ্যে দেখো একটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হচ্ছিল অলরেডি, এবং তার তখনও আফটার 1 মিনিট তার ভেলোসিটি কিন্তু 600 মিটার পার সেকেন্ড। তার মানে জ্বালানি যখন শেষ হয়ে গেছে, আফটার জ্বালানি শেষ হয়ে গেল, এবার দেখো তাকে নিচে থেকে ত্বরণ দেওয়ার মতন আর কেউ নাই, কিন্তু তার ভেলোসিটি তখন কত ছিল 600 মিটার পার সেকেন্ড। মানে তুমি কনসিডারটা এরকমভাবে নাও যে একটা রকেট কি হচ্ছে যে আফটার 1 মিনিট এইরকম হাইটে পৌঁছালো, হাইটটা কত না তো 18 কিলোমিটার, এবং তখন তার ওপরের দিকে ভেলোসিটি হচ্ছে 600 মিটার পার সেকেন্ড, এবং তখন তার জ্বালানি শেষ। তার মানে ফার্দার কি হবে যে এখন রকেটটা কি করবে, যে জি মন্দন মানে কি, আমার এক্সটার্নাল বাইরে থেকে কোনো রকমের যখন ফোর্স আমি দিচ্ছি না, তখন এই যে প্লাসের খেলাগুলো করছিলাম, প্লাসের খেলাগুলো আর আমি তখন করতে পারবো না, কারণ আমি এক্ষুনি তাই বোঝালাম তোমাদেরকে যে এক্সটার্নাল এই যে ফ্যাক্টটা, সেই জন্য আমি এগুলো সব প্লাস করলাম। তার মানে এখন নিচের দিকে জি আমার কাজ করবে এর ওপর, এখন কাজ করছিল না, কারণ কি ওকে তো পিছন দিক থেকে কেউ তাড়াচ্ছিল, এখন তো তাড়ানোর মতো সেই জায়গাটুকু নেই। তার মানে এখন কি হবে, সে নিচের দিকে জি ত্বরণ নিয়ে নামতে থাকবে, তাই না? এখন তার মানে তার মধ্যে মাইনাস জি ত্বরণ কাজ করবে। তার মানে কি বলছো, এখান থেকে ইউটার্ন নিয়ে নিচে নামতে লাগবে না, নিশ্চয় ত্বরণটা রকেটটা আরো কিছু দূর যাবে, তাই না? রকেটটা আরো কিছু হাইট উঠবে, কেন? কারণ তখন তোমার রকেটের মধ্যে 600 মিটার পার সেকেন্ড অলওয়েজ ভেলোসিটি কাজ করছে, তাই না? এবং এবং কি হবে, সর্বোচ্চ উচ্চতা উঠবে, তার মানে এইখান থেকে আরো কিছুটা হাইট সে উঠবে, এই হাইটটা। ঠিক আছে, এবার এই হাইটটা তোমাকে মেজার করতে হবে। তার মানে এই হাইটটা কত হতে পারে আমি বলতে পারি না তো, ফাইনাল ভেলোসিটি ভি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, ইউ স্কোয়ার মাইনাস 2gh। ঠিক আছে, এই এইচটা এবার বের করবো। দেখো এটা ক্যাপিটাল এইচ লিখেছিলাম, এটা স্মল এইচ লিখছি, তাহলে এই ভিটা কত হবে স্যার, না তো এটা হবে 0 স্কোয়ার। কেন, এই
হাইয়েস্ট ভেলোসিটি বা হাইয়েস্ট জায়গায় উচ্চতায় উঠে ভেলোসিটি কত হয় 0 হয়ে যায়, তার মানে 0 স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারবো, ভালো করে দেখো ইউ স্কোয়ার। এবার এই ইউটা কত হবে 600 স্কোয়ার, তাই না, এই ইউটাই হচ্ছে 600 স্কোয়ার। কেন, এই জায়গাটাই কত, এই জায়গাটাই তো 600 মিটার পার সেকেন্ড ছিল না, তাহলে এইখান থেকে উঠছে, তার মানে এই জায়গাটাই গল্প যেহেতু আমি নিচ্ছি -2, জি এর মান তুমি 10 ধরে নাও, খুব সহজ হবে, তাহলে ক্যালকুলেশন করতে আমার সুবিধা হবে। তার মানে আমার জি এর মান আবার লিখে দিয়েছি, আবার জি লিখছি কেন, ঠিক আছে, তার মানে আমি লিখলাম এইরকম, তাহলে এইচ সমান কত লিখতে পারবো আমি 600 ইন্টু 600 বাই কত 2 ইন্টু 10, তাহলে একটা শূন্য কাটে, 2 দিয়ে কত দিয়ে কাটে 3 দিয়ে কাটে, তাই না, তাহলে 3 6 কত হয়ে যাচ্ছে সিম্পল 1800, তাহলে 3 6 হয়ে যাচ্ছে 1800, 3 600 1800, তার মানে হচ্ছে 1800 মিটার, তাই না, সিম্পল হয়েছে 800, ঠিক করে দেখে নেয় 600 ইন্টু 600 একটা শূন্য, আচ্ছা 2 দিয়ে 30 হবে, তার মানে 18,000 মিটার, এটা হচ্ছে 18 কিলোমিটার। আচ্ছা, তার মানে প্রথমে সে গেল 18 কিলোমিটার, পরে আবার গেল 18 কিলোমিটার, তো টোটাল হাইট কত হবে, টোটাল হাইট, সো টোটাল হাইট হচ্ছে কত 18 প্লাস 18 সমান হচ্ছে 36 কিলোমিটার। অ্যান্সার কত আছে একটু দেখে নাও তো চটপট, এটা হচ্ছে অ্যান্সার 36.37, ওকে 36.37 এসছে, কারণ ওরা 9.8টা ধরেছে, আমরা 9.8 ধরলাম না বলে 36 কিলোমিটার। আমি 9.8 দিয়েই করেছি। ঠিক আছে, বোঝাতে পেরেছি, 9.8 করেছি। ওকে অসুবিধা নেই, বোঝাতে পেরেছি। অঙ্কটা কার ডাউট ছিল মিটিয়ে দিচ্ছে বাবা, যার ডাউট ছিল মিটেছে বলবে। চলো তাহলে 13 নম্বর অঙ্কটা কমপ্লিট হলো, 15 নম্বর পর্যন্ত এবার ডাউট বলো, 15 পর্যন্ত আর কারো কোনো ডাউট আছে, 15 পর্যন্ত কারোর কোনো ডাউট আছে, চলো 15 পর্যন্ত কারোর ডাউট নেই, এবার বলো 16 থেকে 22 শেষ পর্যন্ত নিয়ে নি, 16 থেকে 22 কার কি ডাউট আছে বলে দাও চটপট, এক এক করে বলবে। 18, চলো 18টাকে করি, 18 আগে কারো কিছু আছে আর, 18 আগে কারো কিছু আছে আর, 18টা ধরবো আগে, তারপর একটু 20টা করে দিই। ঠিক আছে 18 19 20, আমাকে মুখে বলো কার কি ডাউট মুখে বলো, 18 19 20 আর কিছু ডাউট, ঠিক আছে 18টা দেখি কি বলেছে, ঠিক আছে 18 19 20 এই তিনটে ডাউট আছে, আর কারো কোনো ডাউট নেই আমাকে বলবে কিন্তু, পরপর লিখে নেবো, তাহলে 18 করতে হবে এবং 19 20 করলেই আমাদের সেট 1 পুরোপুরি কমপ্লিট, খাল্লাস খতম ফিনিশ টাটা বাই বাই, ঠিক আছে। তাহলে 18টা করি, 18টা কি বলেছে যে একজন ভদ্র মহিলা, ঠিক আছে সকাল 9টায়, ও বাবা এটা এনসিআরটির অঙ্ক, ঠিক আছে একজন ভদ্র মহিলা সকাল 9টায় বাড়ি থেকে বেরোলেন, তাহলে একজন ভদ্র মহিলা আছে, ঠিক আছে সুন্দর করে চুলটুল আঁচড়ে নিল, ঠিক আছে কেমন হলো কি জানি না, নাক লম্বা, এবং সকাল 9টা, ভালো করে বুঝবে, সকাল 9টা AM যখন বাজলো তখন সে বাড়ি থেকে বেরোলো, ঠিক আছে এই টাইপের একটা অঙ্ক এনসিআরটিতে আছে, ঠিক আছে খুব ভালো অঙ্ক এটা। আচ্ছা দেখি ওই অঙ্কটাই কিনা, তিনি একটি সোজা রাস্তা বরাবর 5 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে, তার মানে এই সোজা রাস্তায় তিনি কত বেগ নিয়ে হাঁটলেন 5 কিলোমিটার পার আওয়ার, এই বেগ নিয়ে দ্রুতিতে হাঁটলে 2.5 কিলোমিটার পথ গেল, 2.5 কিলোমিটার পথ গেল, ভেরি গুড। তাহলে এরকমভাবে সে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত তার অফিসে গেলেন, তো সাপোজ দিস ইজ ইয়োর অফিস, তাহলে এটা ওই মহিলাটার হচ্ছে অফিস, এবং সেই অফিসে তিনি গেলেন, কি হলো এবার দেখো 2.5 কিলোমিটার যেতে তার টাইম লেগেছে নিশ্চয়ই, তাহলে এই টাইমটা চটপট আমি বের করে নিতে পারবো না, টাইমটা কি হবে S/V ফর্মুলা, তাই না, তাহলে S/V ফর্মুলা কত হবে, S হচ্ছে 2.5 কিলোমিটার আর এটা হচ্ছে কত 5, তাই না, তার মানে এটা হচ্ছে T হচ্ছে 2.5, এটা হচ্ছে 5, তাহলে টাইম কত লিখবো আমি এখানে, টাইম দেখো হচ্ছে 2.5কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে 0.5, তাহলে 0.5 মানে কত 30 মিনিট নাকি, সিম্পল ওয়েতে, তাহলে প্রথম ক্ষেত্রে লাগলো 30 মিনিট, তাই না, তাহলে প্রথম ক্ষেত্রে আমি লিখবো 30 মিনিট, তাহলে এই টাইমটা গেছে তার 30 মিনিটে, এবং সে এই জায়গাটায় পৌঁছাবে কখন, তাহলে 9টা 30-এ, লজিকটা ভালো করে বোঝো সবাই, 9টায় ঘর থেকে বেরোলো এবং 30 মিনিটে সে এখান থেকে হেঁটে এত দূর এলো এবং 9:30টার সময় সে পৌঁছলো, এবার এই 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত এখানেই থাকলো, তাহলে এখন কত হয়ে গেল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত, কোশ্চেনে দেখো তাই বলেছে 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত সে কী করলো এখানেই স্টে করলো, এবং 5টায় অফিস থেকে বেরোলো, তাহলে অফিস থেকে বেরিয়ে ঘরের দিকে যাবে, এইদিকে ঘর আছে আমি ধরলাম, এইদিকে আঁকছি যাতে আমার আঁকাটা বুঝতে সুবিধা হয় তোমার, তাহলে 5টার সময় অফিস থেকে বেরিয়ে তিনি একটি অটোতে চাপলেন, তাহলে এখানে তিনি কি পেলেন অটো, তাহলে এখান থেকে অটোতে চেপে অটোটা কত দূর দিতে গেল 25 কিলোমিটার পার আওয়ার, তাহলে এখানে তার বেগ আর অটোর বেগ তো সেম, কারণ অটোতে সে বসে আছে, তাহলে এখানে সে গেছে বা তিনি গেছেন 25 কিলোমিটার পার আওয়ার বেগে, ঠিক আছে বাড়ি পৌঁছলেন, এবার বলো তো বাড়ি পৌঁছাতে তার কত সময় লাগবে, তাই না, পথ কত হবে, পথ তো 2.5 কিলোমিটার, এবার তাহলে টাইম বের করে নেবো, তাহলে সাপোজ দিস ইজ ইয়োর T1, তাহলে T2টাও এখান থেকে বার করবো, তাহলে T2টা কত হবে স্যার, না তো 2.5 তো তোমার ছিল আর এখন হয়ে যাচ্ছে 25, তাহলে 2.5 থেকে যদি 25 ভাগ দাও তাহলে কত হয় 0.1 আওয়ার, 0.1 আওয়ার মানে কত হচ্ছে
1/10 60, তাহলে 6, তার মানে হচ্ছে 6 মিনিট। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে 30 মিনিট গেল, তারপর হচ্ছে 6 মিনিট গেল। এবার কি বলেছে কোয়েশ্চেন, তাহলে সব উত্তর আমি করে দিলাম এর মধ্যে। এবার বলেছে একটি উপযুক্ত স্কেল ধরে তার এক্সটি লেখচিত্র অঙ্কন করো, তার এক্সটি লেখচিত্র অঙ্কন করো। ভেরি গুড। তাহলে চলো চটপট নিজের মতো করে আঁকছি এক্সটি লেখচিত্র। তো ধরো এই দিকটা বোঝাচ্ছে আমার এক্স, এই দিকটা বোঝাচ্ছে আমার টি, তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে টি। তাহলে দেখো গল্পটা শুরু হচ্ছে সকাল 9টা থেকে, তাই না? গল্পটা শুরু হচ্ছে সকাল 9টা থেকে। তাহলে আমি একদম এই মূল বিন্দু যেখানে হয় সেখানে 0 0 ধরার দরকার, আমি সেটাকেই 9টা ধরে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে ধরতে। এবার 9টা থেকে তার 30 মিনিট সময় গেছে, তাই না? তার মানে 9টা থেকে সে 30 মিনিট গেছে। তো সাপোজ এটা হচ্ছে 9টা 30, ধরো ধরো এটা হচ্ছে 9টা 30। তো এখান থেকে 9টা 30 এসে কি গেছে, কনস্ট্যান্ট এরকমভাবে সে গেছে। তাহলে এইখানে তার ভেলোসিটি বা দূরত্ব কত হচ্ছে, এই দূরত্বটা হচ্ছে তার 2.5 কিলোমিটার, 2.5 কিলোমিটার, তাই না? কারণ এইখানে তার কি আছে, এই জায়গাটায় তার অফিস আছে, ভালো করে বুঝে নাও জায়গাটা, এই জায়গাটায় তার অফিস আছে। এবারে এই অফিসে তিনি পৌঁছে গেলেন, কটায় পৌঁছালেন না, তো এরকম 9:30টায়। যাই হোক আমার একটু জায়গাটা উল্টোপাল্টা হয়ে গেল, এইটা ধরে নাও তুমি 9:30, ঠিক আছে? তাহলে এইখানে তিনি 9:30টায় পৌঁছালেন। ভেরি গুড। এবার এই জায়গাটায় তিনি কি করলেন, স্থির বসে থাকলেন, তাই না? কেন স্থির বসে থাকলেন, তিনি তো অফিসে কাজ করছেন। কতক্ষণ কাজ করছেন, 9:30 থেকে 5টা পর্যন্ত কাজ করছেন। তাহলে তিনি 9:30 থেকে 5টা কাজ করছেন। এবার 5টার স্কেল তো প্রচুর বড় হবে, ঠিক আছে? তাহলে 5টার স্কেল প্রচুর বড় হবে, সেই জন্য আমি কি করলাম, ধরো কথার মানে বলছি, এই টাইমটাকে আমি 5টা বলে দিলাম। ধরো ধরো হবে না কোনো দিনও, কারণ কি, কারণ এই স্কেলগুলো আলাদা। দেখো এখানে এক একটা স্কেল কত করে নিয়েছি, আর এখানে দেখো স্কেল 9:30 থেকে 5টা নিশ্চয়ই মিলবে না। আমি শুধু বোঝানোর উদ্দেশ্যে বলছি এটা 5 PM হবে না কোনো দিনও, কারণ গ্রাফে স্কেল মিলবে না। দেখো স্কেল আলাদা। কেন স্কেল আলাদা বলছি, কারণ এখান থেকে এইটুকু যদি 30 মিনিট হয়, তাহলে এখান থেকে এইটা নিশ্চয়ই কতক্ষণ, 5-6 ঘন্টা হবে না। এইটুকু নিশ্চয়ই 5-6 ঘন্টা হবে না। আমি তোমাদেরকে বোঝানোর উদ্দেশ্যে করলাম এটা, ঠিক আছে? তাহলে এতদূর 5 PM পর্যন্ত তিনি এলেন। এবার 5 PM পর কি বলছেন, তিনি 2.5 কিলোমিটারই পথ যাবেন। ভেরি গুড। কিন্তু তিনি কতক্ষণে যাবেন, 10 মিনিটে যাবেন। কেন, 6 মিনিটে যাবেন। দেখো আমার ক্যালকুলেশন 6 মিনিটই বেরিয়েছে। তার মানে তিনি বাড়িতে পৌঁছাবেন। প্রেয়সী এত দেরি হলো কেন বাবু? তিনি বাড়ি পৌঁছাবেন, ধরো এটা হচ্ছে 5টা 6, ঠিক আছে ক্লাস করে নাও। এটা ধরো 5টা 6 PM, তাই না? তিনি 5টা 6 বাড়ি পৌঁছাবেন। তিনি 5টা 6 বাড়ি যখন পৌঁছালেন, তখন এই রকম গল্পটা হবে। স্কেলটা অন্যরকম রং নিয়ে নিয়ে আমি, তাই তোমাদের বুঝতে সুবিধা হবে। এই রকম গল্প হবে, এই। তাহলে এটা হচ্ছে 5টা 6 সেই রকম। তাই দেখো এই দুটো গ্রাফের নতি তুমি দেখো, এখানে দেখো অ্যাক্সিলারেশন অনেক বেশি, এইখানে দেখো ভেলোসিটির বা এর যে আমাদের কি বলবো মানে এক্স ভার্সেস টিতে কী দেয় আমাদেরকে, নতি দেয় ভেলোসিটি। তাহলে এক্ষেত্রে ভেলোসিটি দেখো অনেক বেশি, এক্ষেত্রে ভেলোসিটি দেখো অনেক কম। কেন, এখানে ভেলোসিটি দেখো কত বলেছে, 5 কিলোমিটার/আওয়ার, সেজন্য দেখো খাড়া হয়নি। আর এখানে ভেলোসিটি দেখো 25 কিলোমিটার/আওয়ার, সেজন্য দেখো এখানে প্রচণ্ড খাড়া হয়ে গেছে। হোপ ইউ এই ক্লাসটা তোমার মানে এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে অঙ্কটা? খুব ভালো কনসেপচুয়াল অঙ্ক। এইরকমই আর একটা অঙ্ক এনসিআরটি যখন করাবো আমি তোমাদের জয়েন্টের ক্লাসে, তখন দেখবে এই টাইপের প্রবলেমগুলো অনেক বেশি করাবো সেক্ষেত্রে আমি, কারণ এনসিআরটি পুরোপুরি জয়েন্টের বেসিসে তো, আর ওখান থেকে প্রচুর কোয়েশ্চেন থাকে এবং খুঁটিয়ে একটা লাইন পড়তে হয়, তখন দেখবে এই টাইপের প্রবলেমগুলো ওখানে সলভ করাবো। আশা করি বোঝাতে পেরেছি। এই কোয়েশ্চেনটা কাট আউট ছিল, তার ক্লিয়ার হয়েছে আশা করি, বলবে মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার। চলো জয়েন্টে তোমাদের খুব কঠিন কোয়েশ্চেন হয় না, ঠিক আছে? কিন্তু তোমার বেসিক কনসেপ্ট লাগবে, ঠিকই কনসেপ্ট লাগবে, কিন্তু তার সঙ্গে তোমার প্র্যাকটিস দরকার। প্রচুর প্র্যাকটিস করতে হবে বাবা, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। ডেইলি প্র্যাকটিস করতে হবে, ডেইলি, ঠিক আছে? আমরা যেমন প্র্যাকটিস করি আমাদের ক্ষেত্রেও, তোমাদের ক্ষেত্রেও সেই রকম প্র্যাকটিস করতে হবে, প্রচণ্ড প্র্যাকটিস, ঠিক আছে? ওই অবহেলা করলে হবে না, তাহলে বাবা রেজাল্ট করতে পারবে না ভালো, মানে ইনফ্যাক্ট ফর জয়েন্টের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা পরেরটা হচ্ছে 19-এর অঙ্কটাই ত্বরণটা বার করতে পারছি না। আচ্ছা দেখছি 19-এরটা দেখছি, আমি করে দিচ্ছি। ও তো সোজা অঙ্ক দিয়েছে বাবা 19-এরটা, ঠিক আছে। এক্স সমান দিয়েছে দেখো 7t + 4t², ভেরি গুড। বলেছে এইটা দিলাম আমি, আর দিলাম হচ্ছে ওয়াই, কত দিলাম, ওয়াই সমান 5t। দু রকম ইকুয়েশন দিয়েছে, এক্স আর ওয়াই, তাই না? তাহলে এখন বলছে যে এক্স এবং ওয়াই মিটার এককে যদি প্রকাশ করা হয়, তার মানে এক্সটা হচ্ছে আমার মিটার, ওয়াইটা হচ্ছে আমার মিটার, সিম্পল ওয়েতে। তাহলে t সমান 5 সেকেন্ড সময়ে বস্তুটির ত্বরণ কত হবে? দেখো লজিকটা হচ্ছে কি, এখানে আমাকে এক্স আর ওয়াই দুটো অ্যাক্সিস দিয়েছে, ইন দ্য সেন্স এক্স এর দুটো কম্পোনেন্ট মানে কি, যে ভেলোসিটি তোমার যদি এই দিকে থাকে, তাহলে এখন এক্স আর ওয়াই এরকম দুভাবে তোমাকে ভেলোসিটিটাকে ভেঙে নিতে হবে বাবা, ঠিক আছে? তার মানে এখন এটারও ভেলোসিটি বেরোবে, এটারও ভেলোসিটি বেরোবে, এটারও ত্বরণ বেরোবে, এটারও ত্বরণ বেরোবে, লজিকটা এরকম। তাহলে তোমাকে দু রকম কাজ করতে হবে, ঠিক আছে? যখন এই টাইপের প্রবলেমস দেবে, তার মানে তুমি এখানে কি বার করবে, ভেলোসিটি, কিন্তু এক্স লিখে দাও। কেন? কারণ তুমি ভি এক্স বের করছো, তাই না?
তাহলে ভি এক্স সমান কত লিখি আমরা, সিম্পল ওয়েতে লিখি ডিএক্স ডিটি। তাই ডিএক্স ডিটি কত হয় দেখো, তার মানে 7 প্লাস কত হবে 4 2 8 8t। ঠিক আছে, যারা নতুন আজকে জয়েন করেছো ক্লাসে তারা বুঝতে পারছো না হয়তো যে কি করে কি হলো না হলো, এর জন্য আগে অনেক লেকচার করে দেওয়া আছে আমার এই ক্লাসের ওপর, বা ওয়ান ডিমেনশন মোশনের ওপর মোট 6টা ক্লাস আছে আমার করে দেওয়া। ঠিক আছে, সেই 6টা ক্লাস তোমাদেরকে বাবা দেখতে হবে, 6 ঘন্টার ক্লাস টাইম নিয়ে তোমাদেরকে দেখতে হবে, পরপর দেখলেই তোমাদের বুঝে যাবে। আর যারা পুরনো, যাদের এখনও অসুবিধা হচ্ছে তারাও কিন্তু ক্লাসটা দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ভি এক্স সমান কত হচ্ছে, ডিএক্স ডিটি সমান 7 প্লাস 8t পেলাম। তাহলে সিমিলারলি আমি এ এক্সও বার করতে পারবো এখান থেকে, এক্স কত হবে তাহলে, এ এক্স হবে ডিভি এক্স ডিটি, তাই না? তাহলে দেখো ডিভি এক্স ডিটি করলে পরে কী হবে, 7-এর ডেরিভেটিভ কত হয় 0 প্লাস কত হবে 8, আর টি এর ডেরিভেটিভ তো হয় 1, তার মানে তুমি কত পেলে, সিম্পল 8 পেলে, তাই না? তার মানে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ পেলে এক্স অ্যাক্সিস বরাবর, তাই না? এবার দেখো এখানে তুমি কি 5 কোথাও বসাতে পারবে? আমাকে বলেছে টাইম সমান 5 সেকেন্ড, তাই না? 5 সেকেন্ড পর এখানে তো টি এর ফাংশনই নাই, এখানে তো টি কোথাও ঢুকেই নেই। এখানে যেহেতু কোনো জায়গায় টি নেই, তার মানে আমি এখানে কি বসাতে পারবো, 5-এর মান বসাতে পারবো না। এই জায়গাটাই দেখো তাহলে, তার মানে ভি ওয়াই যদি বার করো তাহলে কত হবে, সিম্পল 5, কেন টি এর ডেরিভেটিভ কত হয় 1, তার মানে 5 হয়ে গেল। এবং এ ওয়াই যদি বার করো তাহলে 0, তার মানে এ ওয়াই এর কোনো কম্পোনেন্টই নাই, তার মানে এ ওয়াই এর তো এখানে 0 হয়ে যাচ্ছে, তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো রূপ ত্বরণ নেই। তার মানে তোমার ফাইনাল যে টোটাল ত্বরণ হবে, ত্বরণ সমান কত লিখবো আমি তাহলে, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাস গল্প শেষ, আর কোনো গল্পই নেই। লজিকটা বোঝাতে পেরেছি আশা করি, বলবে ডাউট হলে পরে, বলবে ডাউট হলে পরে। চলো 19-এর কমপ্লিট, তাহলে এবার করবো আমরা 20-র অঙ্কটা। 20 আশা করি লাস্ট অঙ্ক, সবাই আমাকে বলেছিস 18 19 20 করলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি অনেক অঙ্ক করিয়ে দিয়েছি বাবা এই ক্লাসে। ঠিক আছে, ভার্মা সলিউশন করিয়েছি কতগুলো, তারপর কিছু টাফ প্রবলেমস করিয়েছি, সেগুলো সবাই দেখবে, সেগুলো কিন্তু তোমাদেরই কাজের জন্য বা কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আগের দিন আমরা ভেক্টরের কি কি করলাম, আমরা আগের দিন ভেক্টরের পুরোটাই করার সঙ্গে সঙ্গে অ্যাডিশনটা পুরোপুরি কমপ্লিট করেছিলাম, ভেক্টরের অ্যাডিশন ভেক্টরের, তার সঙ্গে কী করলাম, রেজলিউশন বা উপাংশে বিভাজন, রেজলিউশন অফ ভেক্টর করেছিলাম। এবং সেখান থেকে বোধহয় তোদেরকে এরকম একটা প্রবলেম করতে দিয়েছিলাম, যেটা যদি পি ভেক্টর হয়, এটা যদি 2p হয়, এটা যদি 3p হয়, তাহলে এই ভেক্টরের লব্ধি কী করে বার করবো, তাই না? তাহলে এরকম যদি 3টে ভেক্টর আমাদেরকে দিয়ে দেয়, তাহলে সেই ভেক্টর সমূহের লব্ধি আমি কী করে নির্ণয় করব, সেটা আমরা আগের দিন শিখে নিয়েছিলাম। ঠিক আছে, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে স্থানাঙ্ক ভেক্টর। ঠিক আছে, বা ভেক্টর কোঅর্ডিনেটস। ঠিক আছে, আমরা স্থানাঙ্ক জ্যামিতি ক্লাস 9-এ হোক বা 10-এ হোক, এবং ফার্দার 11 12 বা গ্র্যাজুয়েশনে যে যতদূর যাবা ততদূর স্থানাঙ্ক জ্যামিতি আমরা পড়তে থাকবো। তাহলে স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে কি হয়, আমরা কি করি, কোনো একটা বস্তুর পজিশন নির্ণয় করি। এই কোঅর্ডিনেটটা আমরা 3টে মেথডে করি বা 3টে ডাইমেনশন জুড়ে করি। একটা হচ্ছে এক্স মানে 1 ডিমেনশন, একটা হচ্ছে 2D যেটা এক্স অ্যান্ড ওয়াই, এবং একটা হচ্ছে 3D, এটা হচ্ছে কি বলবো আমরা সিম্পল ওয়েতে এক্স ওয়াই অ্যান্ড জেড, এবং এগুলো পুরোটাই কার্টেশিয়ানে করি আমরা। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমাকে বলে সিম্পল ওয়েতে 1Dতে যে কোনো একটা পার্টিকেলকে তুমি চুজ করো, তাহলে এইটা হচ্ছে 1D সিম্পল ওয়েতে, এটা হচ্ছে 1 ডিমেনশন, মানে তুমি এর যে কোনো পয়েন্টে তুমি বসে থাকো 1D মোশনে, তাহলে তোমার সিম্পল একটা দিক বা একটা অ্যাক্সিস বরাবরই তুমি কী করতে পারবে, এটার ব্যাখ্যা দিতে পারবে। সিম্পল 1 অ্যাক্সিস, একটা অ্যাক্সিস হলেই তুমি এটার ব্যাখ্যাটা ইজিলি দিতে পারছো। ঠিক আছে, 2D হলে সমস্যাটা একটু আলাদা হয়ে যায়। ঠিক আছে, এবার ভেক্টর হলে সমস্যাটা কি হবে, ভেক্টর হলে তুমি জানো যে ভেক্টর মানে হচ্ছে কি, যে তোমার ডিরেকশন থাকবে, তাহলে ডিরেকশন যখনই আমার চলে আসবে তখন কি হবে, সমস্যাটা আমার একটু অ্যারাইজ করবে। কারণ আমরা যখন স্থানাঙ্ক জ্যামিতি পড়ি সেক্ষেত্রে আমরা কি করি, কোনো রূপ ডিরেকশনকে চুজ করি না। এবার ডিরেকশন চুজ করার জন্য আমাদের ভেক্টরের 2টো বা 3টে লজিক পড়ব, খুব সহজভাবে লজিকগুলো বুঝবো যাতে আমাদের ফার্দার কোনো সমস্যা না হয়। লজিকগুলো কি কি যদি একটু সহজ করে দিই তোমাদেরকে, আমরা প্রথম ক্লাসে ভেক্টরের বলেছিলাম ইউনিট ভেক্টর নিয়ে। সো ইউনিট ভেক্টর কাদের বলা হয়, তো ইউনিট ভেক্টর হচ্ছে সেই সমস্ত ভেক্টর যাদের ম্যাগনিটিউড বা মান কত হয়, সিম্পল ওয়েতে যদি বলি আমি ম্যাগনিটিউড কত হবে, ম্যাগনিটিউড হচ্ছে 1। তো ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে, সিম্পল ওয়েতে হবে 1। তাহলে স্যার ইউনিট ভেক্টরটা কী করে বের করব, না তো তোমার এইটা যদি হয় এ ভেক্টর, যে কোনো একটা ভেক্টর যদি হয় এ ভেক্টর, যারা ভেক্টরের ফার্স্ট ক্লাস মিস করেছো তারা কিন্তু ভেক্টরের ফার্স্ট ক্লাসটা দেখে নিও, ইউটিউবে দেওয়া আছে। এবার এই ভেক্টরের সঙ্গে তুমি কী করো, এই ভেক্টরটার ম্যাগনিটিউডকে ভাগ করো, তাহলে তুমি কী পাবে, এ ক্যাপ বা হ্যাট, এটাকে আমরা বলি ইউনিট ভেক্টর। এই হ্যাট বা ক্যাপ এর দ্বারা আমরা কী করি, ইউনিট ভেক্টরকে প্রকাশ করি।
এবার তুমি যদি দেখো 3Dতে বা ফ্রেম অফ রেফারেন্স যখন আমরা 3D চুজ করব তখন আমাদের কিন্তু এক্স ওয়াই জেড 3 রকমের কোঅর্ডিনেট থাকবে, তাই না? এক্স ওয়াই জেড, তাহলে দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ জেড অ্যাক্সিস। সো সাপোজ দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ইয়োর ওয়াই অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ ইয়োর জেড অ্যাক্সিস। তাহলে এরকম করে এক্স ওয়াই জেড এরকম আমার কি হচ্ছে 3টে অ্যাক্সিস আছে। এবার আমরা ইউনিট ভেক্টরটাকে অ্যাক্সিস ওয়াইজ চুজ করব। বারবার করে কথাটা শুনে নেবে, অ্যাক্সিস ওয়াইজ চুজ করব। অ্যাক্সিস ওয়াইজ মানে কি? এক্স অক্ষ বরাবর একটা ইউনিট ভেক্টর পাবো। তাহলে ধরো কোনো একটা পজিশন আমি গেলাম, ধরো আমি এক্স অ্যাক্সিস বরাবর এই পজিশনটা গেলাম এবং এটা হচ্ছে এক্স ভেক্টর বলতে পারি তো আমি, তাই না? এক্স ভেক্টর কেন হলো? কারণ আমার এইদিকে একটা ম্যাগনিটিউড আছে অ্যাজ ওয়েল অ্যাজ একটা ডিরেকশন আছে। তার মানে এই এক্স অ্যাক্সিস বরাবর যদি আমার ইউনিট ভেক্টর বার করতে হয় তাহলে সিম্পল ওয়েতে আমাকে এক্স ভেক্টরটাকে নিতে হবে এবং এই এক্স ভেক্টরের মান কত হবে? তাহলে এই এক্স ভেক্টরের মান তো সিম্পল এক্স নাকি, কারণ এখান থেকে যত দূর গেছি কত দূর গেছি না, তো এক্স গেছি, এটাই তার মান। এবং এটাকে আমরা লিখবো আই ক্যাপ দ্বারা। তার মানে সবসময় মনে রাখবো আই ক্যাপ অলওয়েজ ডিটারমাইন করবে কোন দিকে না, তো এক্স অ্যাক্সিস বরাবর একটা ইউনিট ভেক্টর, বাস গল্প শেষ। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর একটা ইউনিট ভেক্টর কি হবে? এক্স ভেক্টর বাই এক্স সমান কত লিখতে পারবো আমরা? আই হ্যাট বা সিম্পল ওয়েতে আই ক্যাপ, ঠিক আছে? আই হ্যাট বা আই ক্যাপ লিখতে পারবো। সিমিলার ওয়েতে তুমি ধরো এইদিকে গেলে কত? ওয়াই ভেক্টর। তুমি এদিকে গেলে ওয়াই ভেক্টর, ধরো এটা হচ্ছে ওয়াই ভেক্টর, এত দূর পর্যন্ত হচ্ছে ওয়াই ভেক্টর। তার মানে তুমি যদি এখন ওয়াই ভেক্টরটাকে ওয়াই দিয়েই ভাগ করে দাও তাহলে তুমি পাবে জে হ্যাট বা জে ক্যাপ। এই জে হ্যাট বা জে ক্যাপ কি বোঝাবে? এই দিকের ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর মানেটা কি? মানে তুমি ওই দিক দিয়ে এক একক গেলে, তাই না? এটা একটা ইউনিটের মতো, যেমন 1 টাকা আমাদের হচ্ছে ইউনিট। আমাকে যতই দেখ তার রেসপেক্টে আমি 1 টাকা বর্ণনা করতে পারি। যেমন আমার কাছে 1 কোটি টাকা আছে, মানে 1 কোটি ইন্টু 1 টাকা আছে, মানে 1 টাকার 1 কোটি গুণ আছে, তাহলে এই 1 টাকাটাকে আমরা ইউনিট বলি। সিমিলার ওয়েতে তুমি যদি জেড অ্যাক্সিস বরাবর জেড ভেক্টর পথ চাও এবং কি হয় তোমার না, তো জেড ভেক্টরকে তুমি যদি জেড দিয়েই ভাগ করে দাও তাহলে তুমি কি পাবে? কে ক্যাপ। তাহলে এটাকে বলবো আমরা কে হ্যাট বা কে ক্যাপ। তার মানে সিম্পল ওয়েতে যদি বোঝাই, আই ক্যাপ বোঝায় এক্স অ্যাক্সিস বরাবর, জে বোঝায় ওয়াই অ্যাক্সিস বরাবর, কে বোঝায় জেড অ্যাক্সিস বরাবর। তাহলে এক্স ওয়াই জেড বরাবর 3টা ইউনিট ভেক্টর আমরা পেলাম। এবার যদি তোমাকে বলে এক্স ভেক্টর সমান, তাহলে তুমি এক্স ভেক্টর সমান আই এক্স, এটা দেখো লিখতে পারছো। কেন লিখতে পারছো? তুমি এখান থেকেই দেখো এক্স ভেক্টর সমান তুমি কি লিখতে পারবে? আই এক্স। কেন? আইটা তো ইউনিট ভেক্টর। যেমন তোমাকে কথা মানে বলছি, তুমি বলতে পারবে কোনো কিছুর মূল্য 500 টাকা, তাই না? তুমি 500 টাকা বলছো মানে কি 500 ইন্টু 1 টাকাই বলছো তো আলটিমেটলি। তাহলে এটার সঙ্গে তুলনা করো তো, এই 500টা ধরো সেই এক্সটা, আর এই 1 টাকা যেটা ইউনিট সেটা চাই ক্যাপ। তার মানে তোমার আই এক্সটা বোঝাচ্ছে কি একটা ভেক্টর, এবং এই ভেক্টরের মধ্যে এক্সটা হচ্ছে শুধুমাত্র ম্যাগনিটিউড, এক্সটা হচ্ছে শুধুমাত্র ম্যাগনিটিউড, শুধু মান, এবং আইটা হচ্ছে শুধুমাত্র ডিরেকশন, তার কোনো মান নেই। মান নেই মানে কি? মান আছে, এক আছে মান, ঠিক আছে? যার নেট দীপরাজ নেট শেষ বা ইউটিউব থেকে দেখে নিস, ঠিক আছে? আমারও ডেটা শেষ প্রায় এর দিকে, ঠিক আছে? আমার এটা ওয়াইফাই চলছে। তো এটা হচ্ছে কি ডিরেকশন আছে শুধুমাত্র ম্যাগনিটিউড 1, তাই না? তাহলে আমি এখানে দেখো এক্স ভেক্টর সমান যদি আই এক্স লিখতে পারি তাহলে কি লিখতে পারি? ওয়াই ভেক্টর সমানও তো আমি তাহলে কি লিখতে পারি? জে ওয়াই। আর কে ভেক্টর সমান কি লিখতে পারি? কে জেড। এগুলো সব হ্যাট বা ক্যাপ দিতে হবে। তার মানে আমি এখন কোঅর্ডিনেট ভেক্টরের আমি অ্যাক্সিসগুলোকে লিখতে শিখলাম, যে আমরা যেখানে এক্স ওয়াই জেড লিখি আলটিমেটলি এখন আমরা আর এই এক্স ওয়াই জেড আর লিখবো না, তাই না? কারণ আমরা কি দেখলাম, সেই ভেক্টরগুলো বা যেগুলো আমি এক্স ওয়াই জেডকে রেফার করছি তার রেসপেক্টে আমরা কি করছি না, তো আমরা ভেক্টর রিপ্রেজেন্টেটিভ পেয়ে গেছি। সেই ভেক্টর রিপ্রেজেন্টেটিভগুলো কোনগুলো না, তো এই এক্স ভেক্টর, ওয়াই ভেক্টর এবং জেড ভেক্টর। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমি কি লিখতে পারি না, তো যখন আমি এরকমভাবে কোনো কোঅর্ডিনেট চুজ করব তার ফ্রেম অফ রেফারেন্স হিসেবে, তাহলে এই দিকটা হবে কি আমার এক্স ভেক্টর, এই দিকটা কি হবে আমার ওয়াই ভেক্টর, এই দিকটা হবে আমার জেড ভেক্টর। তার মানে আমি এইদিকে লিখতেই পারি সিম্পল ওয়েতে, এটা আই ভেক্টরকে ডিনোট করছে এই দিকটা ডিনোট করছে জে ভেক্টরকে, এই দিকটা ডিনোট করছে কে ভেক্টরকে, বাস গল্প শেষ। কারণ এটা আমার ডিরেকশনকে বোঝাচ্ছে শুধুমাত্র, যে এই দিক গেলো মানেই তুমি ডিরেকশন এই দিকে হবে। এবার ভালো করে বোঝে নাও তুমি, যে এই দিকে যদি আই ক্যাপ হয় তাহলে এর অপোজিট সাইড এই দিকটা কি হবে না, তো এই দিকটা হবে মাইনাস আই ক্যাপ, তাই না? তাহলে এই দিকটাও কি হবে স্যার? এই দিকটা হবে কি না, তো সিম্পল মাইনাস কে ক্যাপ, এবং এই দিকটা কি হবে? এই দিকটা হবে সিম্পল ওয়েতে মাইনাস জে ক্যাপ। তাহলে দেখো তুমি আলটিমেটলি জে ক্যাপের রেসপেক্টে মাইনাস জে ক্যাপ,
আই ক্যাপের রেসপেক্টে মাইনাস আই ক্যাপ এবং কে ক্যাপের রেসপেক্টে মাইনাস কে ক্যাপ, এরকম করে আমরা 6টা অ্যাক্সিস বা 6টা নয় আলটিমেটলি একটাই অ্যাক্সিস, ঠিক আছে, এরকমভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, এবার যদি কোনো একটা পজিশন আমাকে বের করতে দেয় কোনো একটা ভেক্টরের, ঠিক আছে, কার রেসপেক্টে, মূল বিন্দু রেসপেক্টে। এবার মূল বিন্দু কোনটা না, তো যেখানে আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেটের মূল বিন্দু ধরি এটা হচ্ছে আমার 0 0 মূল বিন্দু। যদি ছবিটাকে আমি একটু জুম করে করি ভালো করে দেখতে পাবে তোমরা তাহলে ইজিলি। ঠিক আছে, তাই দেখো এবার আশা করি সবাই একটু জুম হয়েছে, সবাই আশা করি ভালো করে দেখতে পাচ্ছ। ঠিক আছে, ধরো কি বলছি আমি, কোনো একটা পয়েন্ট আমি যাব হাওয়াতে। হাওয়াতে মানে কি, তুমি যে ঘরে বসে আছো ইমাজিন করো সেই ঘরের যে কোনো একটা পয়েন্ট মেঝেতে যে পয়েন্টটা টাচ করেছে, ধরো সেই পয়েন্টে দেখো 3 দিকে 3টে ডিরেকশনকে খুলে দেয়, তাই না? তো যে কোনো একটা ডিরেকশনকে তুমি এক্স ভেক্টর মানে আই ক্যাপ ভেক্টর চুজ করো, যে কোনো একটা দিকে জে ক্যাপ চুজ করো, আর একটা দিকে কে ক্যাপ চুজ করো। যেটা উল্লম্ব দিক অর্থাৎ যেটা ছাদের দিকে যাচ্ছে, সিলিংয়ের দিকে যাচ্ছে, সেটাকে তুমি কে ক্যাপ চুজ করো। ঠিক আছে, আর ডান দিকে বাঁ দিকে ধরে তুমি আই জে ধরো। এবার তুমি যদি এবার ভাবো যে হাওয়াতে একটা পেন রেখেছো, হাওয়া মানে বাতাস, বাতাস এয়ারের মধ্যে ভাসমান অবস্থায় রেখেছো এক জায়গায়, তাহলে তুমি কিভাবে যাবে না? তো সিম্পল ওয়েতে তুমি বলতে পারো যে স্যার যদি এই জায়গাটায় কোনো একটা পেন আপনি রাখেন, তাহলে আমি এখান থেকে প্রথমে আসবো এক্স ভেক্টর, তারপর এখান থেকে আমি আসবো ওয়াই ভেক্টর, এত দূর ওয়াই ভেক্টর যাব, এবং তারপর কি যাব আমি জেড ভেক্টর যাব, তারপরে এখান থেকে আমি জেড ভেক্টর এখান থেকে এত দূর পর্যন্ত উঠে যাব, তাহলে স্যার এখানে পৌঁছে যাবো। তাহলে এখানকার পজিশন আমি লিখতে পারি দেখো এক্স ভেক্টর, ওয়াই ভেক্টর অ্যান্ড জেড ভেক্টর, এটা হচ্ছে তার পজিশন, তাই না? কারণ এক্স ভেক্টর এসছি, ওয়াই ভেক্টর এসছি এবং জেড ভেক্টর এসছি। এবার একটু আগেই তো শেখালাম যে এক্স ভেক্টর মানেই তুমি কি লিখতে পারবে আই এক্স, এবং ওয়াই ভেক্টর মানেই তুমি কি লিখতে পারবে জে ওয়াই, সরি এগুলো ক্যাপ হবে, হ্যাঁ ক্যাপগুলো আমি অনেক সময় দিতে ভুলে যাই। আর এই জেড ভেক্টর মানে কি লিখতে পারবে তুমি কে জেড, তাই না? এগুলো লিখতে পারবে। এবার তুমি যদি এই জায়গাটায় ভেক্টর ট্রিগোনোমেট্রি রুল বা ভেক্টর যদি ট্রায়াঙ্গুলার রুল অ্যাপ্লাই করো, ঠিক আছে, সো ট্রায়াঙ্গুলার রুলটা কি বলে আমার দেখো, তো ট্রায়াঙ্গুলার রুল বলছে তুমি যদি এখানটাতে এটা জয়েন করো তাহলে এই ডিরেকশনটা এইদিকে হবে। এবার দেখো তুমি এই দিক থেকে এই দিকে আসছো, কোন দিকে না, তো এই পি পয়েন্টের দিকে, ধরো পি ড্যাশ পয়েন্টের দিকে আসছো, এটা হচ্ছে পি ডাবল ড্যাশ আর এটা হচ্ছে ধরো পি সাপোজ, তাহলে এই পয়েন্টের ডিরেকশনটা এইদিকে নিশ্চয় হবে। আর তুমি এইখান থেকে এইদিকে যাচ্ছ, তাই না? তাহলে এর ডিরেকশনটা নিশ্চয়ই এইদিকে হবে। তাহলে তুমি যদি এই জায়গাটায় এই ত্রিভুজটাতে ভেক্টর ট্রায়াঙ্গুলার ফর্মুলা ইউজ করো, তাহলে তুমি ইজিলি দেখতে পাচ্ছ কি যে এই ভেক্টরটা, এটা যদি একটা সামওয়ান সি ভেক্টর হয়, তাহলে তুমি ইজিলি লিখতে পাচ্ছ সি ভেক্টর সমান, তাই দেখো সি ভেক্টর সমান কি লিখতে পারবে, এইটা ভেক্টর প্লাস এইটা ভেক্টর। কেন? কোনো ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত বাহু দুটি ভেক্টরের যদি মান ও দিককে প্রকাশ করে, তবে বিপরীত ক্রমে গৃহীত বাহু অপর ভেক্টর দ্বয় মানে ওই ভেক্টর দুটির মান ও দিককে প্রকাশ করবে। তার মানে এখানে সি ভেক্টর সমান কি লিখতে পারবো আমরা, সিম্পল ওয়েতে লিখতে পারবো এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর, তাই না? এটা লিখতে পারবো। তাহলে এইটা পেলাম সি ভেক্টর। আমাকে বলেছে তুমি মূল বিন্দু থেকে কোথায় যাবে, তুমি মূল বিন্দু থেকে যাবে হচ্ছে পি পয়েন্টে। তাহলে মূল বিন্দু থেকে যদি পি পয়েন্ট চুজ করতে দেয় আমাকে, তাহলে মূল বিন্দু থেকে পি পয়েন্ট কীভাবে চুজ করবো না, তো মূল বিন্দু থেকে পি পয়েন্টে আমরা চুজ করব, দেখে নাও। তাহলে এইখান থেকে এটাকে জাস্ট কানেক্ট করে দেবো, তাহলে আমার পি পয়েন্টে চলে গেলাম আমি, তাই না? তাহলে আমি পি পয়েন্টে চলে গেলাম, এখান থেকে কানেক্ট হয়ে গেলে এবার তাহলে আমার দেখো এই ট্রায়াঙ্গুলারটা ভাবো, এই ট্রায়াঙ্গেল, তাহলে এইটা একটা পয়েন্ট, মানে এটা যদি ও হয় ও পি, এটা ধরো পি ডাবল প্রাইম, তাহলে ও পি পি ডাবল প্রাইম এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখো এটা সি ভেক্টর, আর এই ভেক্টরটা নিশ্চয়ই উপর দিকে কাজ করবে, কারণ তুমি এখান থেকে উপর দিকে যাচ্ছিলে তো, তাই না? এই পয়েন্ট থেকে পি ডাবল প্রাইম থেকে পি দিকে যাচ্ছিলে, তাহলে এটা তুমি ওপরের দিকে যাচ্ছ, তাহলে তোমার কি হবে, এই দিকটা ওপর দিকে ডিরেকশন হবে। তার মানে তুমি দেখো এইটা যদি তোমার ফাইনাল আর ভেক্টর হয়, যেটা তোমাকে বের করতে বলেছে, এবং এই আর ভেক্টরটাকে আমরা বলবো পজিশন ভেক্টর, কি বলবো না, তো এই আর ভেক্টরটাকে আমরা বলবো পজিশন ভেক্টর। সো আর ভেক্টর উইল বি ইয়োর পজিশন ভেক্টর। তাহলে দেখো হিসাব মতো তুমি আর ভেক্টর সমান কি লিখতে পারো, তাহলে হিসাব মতো আর ভেক্টর সমান কি লিখতে পারছো না, তো সি ভেক্টর প্লাস কে ভেক্টর, ঠিক আছে, ওয়াই জেড, এটা জেড ভেক্টর হবে, তাহলে এটা কত হবে জেড চুজ করেছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কত জেড, তার মানে তুমি কি লিখতে পারবা জেড ভেক্টর। এবার দেখো সি ভেক্টর মানেই কত এক্স ভেক্টর, তার মানে ফাইনালি আর ভেক্টর সমান কত লিখতে পারবে এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর প্লাস জেড ভেক্টর। একটু আগেই তোমাদেরকে একটা জিনিস বোঝালাম খুব সহজ করে, কি বোঝালাম সেই জিনিসটা বোঝালাম, দেখো যদি একটু তোমাদের মনে করতে পারো যে এক্স ভেক্টর সমান কি না, তো একটুখানি বোঝালাম যে এক্স ভেক্টর সমান হচ্ছে কত আই এক্স, তাই না, ওয়াই ভেক্টর সমান কত হচ্ছে জে ওয়াই, এবং কে ভেক্টর সমান কত হচ্ছে কে ভেক্টর জেড, তাই না? তাহলে এই মানগুলো যদি এখানে পুট করো, তাহলে আর ভেক্টর সমান কত হয় না, তো আই ভেক্টর আই হ্যাট এক্স প্লাস জে হ্যাট ওয়াই প্লাস কে হ্যাট জেড।
অ্যান্ড এই আর ভেক্টরটাকে আমরা কি বলবো, পজিশন ভেক্টর। সো যে কোনো একটা ভেক্টর যদি আমার স্থানাঙ্ক দিয়ে দেয়, তাহলে এটা যদি স্থানাঙ্ক এক্স ভেক্টর ওয়াই ভেক্টর জেড ভেক্টর দিয়ে না দিয়ে আমাকে শুধুমাত্র পয়েন্ট দেয়, তাহলে আমি বুঝতে পারবো। যেমন ধর এটার পয়েন্ট দিল আমাকে এক্স ওয়াই জেড, এটা যদি পয়েন্ট দেয় তাহলে তার পজিশন ভেক্টর কত হবে। সো পজিশন ভেক্টর আর ভেক্টর উইল বি, এটাকে ক্যাপিটাল লিখলাম, এটাকে স্মল, একই ব্যাপার, তুমি ক্যাপিটাল স্মল যা লিখবে লেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি ক্যাপিটালে লিখে দিলাম। সো আর ভেক্টর সমান কি লিখবে না, তো আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড। আশা করি বোঝাতে পেরেছি। এবার ধরো কোনো একটা ভেক্টরের পজিশন, ধরো পজিশন ভেক্টর বললো 1 2 3, এটা তোমার পজিশন ভেক্টর দিল, তাহলে বলবে পজিশন ভেক্টর কত, তাহলে পজিশন ভেক্টর হবে তোমার 1 2 3 পজিশন, বা 1 2 3 পয়েন্ট, ধরো 1 2 3 পয়েন্ট কোনো এক জায়গায় বসে আছে, তাহলে পজিশন ভেক্টর কত হবে। সো পজিশন ভেক্টর উইল বি ইকুয়াল টু, ভালো করে বুঝে নাও, আই, দেখো এক্স লিখেছি, তাহলে আই ইন্টু 2 হবে, মানে 2 আই ক্যাপ, তাই না, 2টা আগে লিখে দিলাম, প্লাস দেখো 2 তো নয় 1 আছে, তার মানে আগে কি লিখবো 1, তাহলে 1 আই ক্যাপ। দেখো তারপর জে ওয়াই, জে ওয়াই মানে কত, সিম্পল 2 জে, তাই না, আর কে জেড মানে কি লিখবো, দেখো 3, তার মানে 3 কে ক্যাপ। তার মানে এই হয়ে যাচ্ছে ফাইনালি পজিশন ভেক্টর কত হলো আমার, আই প্লাস 2 জে প্লাস 3 কে। তার মানে কোনো একটা ভেক্টরের এখন পজিশন বলতে আমরা এইভাবে বুঝবো, ঠিক আছে। আগে আমরা কি লিখতাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখন সেটা হয়ে যাবে ভেক্টর ট্রায়াঙ্গুলার ফর্মুলা অনুযায়ী এটা। এটা তো তাহলে স্যার ডিরেকশন পেলাম এখান থেকে এত দূর, তাহলে স্যার ম্যাগনিটিউডটা কী হবে, তাহলে তুমি যদি এই জায়গাটা একটা সমকোণী চৌপল কল্পনা করো, তাই না, এটাকে যদি একটা সমকোণী চৌপল হিসেবে কল্পনা করো, তাহলে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট, দেখো তাই যাচ্ছি, তাই না, তুমি যে ঘরে বসে আছো সেই ঘরে বসে থাকার ক্ষেত্রে ভাবো, তাই না, সেই ঘরে বসে থাকার ক্ষেত্রে তুমি যদি ভাবো ঘরটাকে একটা সমকোণী চৌপল, তাহলে সেই সমকোণী চৌপলের ক্ষেত্রে তোমার একটা পয়েন্ট থেকে তার বিপরীত কর্নারের পয়েন্ট, মানে ডায়াগোনাল, যেটা ডায়াগোনাল হয় ঘরের মধ্যে, তো সমকোণী চৌপলের সেই ডায়াগোনালের মান কত হয় না, তো একটা সমকোণী চৌপলের যে কর্ণ বা ডায়াগোনাল তার মান কত না, তো রুট ওভার কত হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এবার দেখো এক্স ওয়াই জেড তো এখানে তাই হচ্ছে, তাই না, দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আর এটা কি হচ্ছে সিম্পল ওয়েতে উচ্চতা, তাই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো আমি এখানে পেয়ে যাচ্ছি, তাই যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমি এখানে পেয়ে যাই, তাহলে এটা হচ্ছে তার ম্যাগনিটিউড। খুব সহজ একটা বোঝাচ্ছি, দেখে নাও এক্সাম্পল। এই জায়গাটা কারো বুঝতে অসুবিধা, ডাউট হলে পরে বলবে আমাকে, কারোর বুঝতে অসুবিধা হলে পরে বলবে আমাকে এই জায়গাটায়। চলো মিটিয়ে দিচ্ছি তাহলে আমি। তাহলে আমরা পজিশন ভেক্টরটা লিখতে শিখলাম যে কিভাবে একটা পজিশন ভেক্টর লিখতে হয়। তাহলে আমাকে যদি কোনো ক্ষেত্রে বলে যে এটার পজিশন ভেক্টর কত বের করো, তাহলে আমি যেন পজিশন ভেক্টরটা বের করতে পারি, বা অঙ্কের জন্য বা কোনো জায়গায় যদি আমার পজিশন ভেক্টর প্রয়োজন হয় সেই জায়গাটা যেন আমি সহজেই বের করতে পারি। তাহলে ধরো কোনো একটা ক্ষেত্রে যদি আমাকে এরকম একটা প্রবলেম দেয়, ঠিক আছে, প্রবলেমটা কি দিল, সাপোজ আমাকে বলল যে 1 2 3 এই পয়েন্টের, ঠিক আছে, মূল বিন্দু থেকে দূরত্ব কত, মূল বিন্দু থেকে দূরত্ব কত, পজিশন ভেক্টর বের করো, পজিশন ভেক্টর কত। তাহলে সিম্পল ওয়েতে পজিশন ভেক্টর কত হবে, তাহলে পজিশন ভেক্টর আর ভেক্টর কত লিখতে পারবো, দেখো না, তো আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, এটা হচ্ছে তার পজিশন ভেক্টর। এবং পজিশন ভেক্টর মান কত হবে না, তো কত হবে সিম্পল বলে দাও, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, ঠিক আছে। এবার ধরো একটা পয়েন্ট দিল আমাকে -2 -3 4, তাহলে তার পজিশন ভেক্টর কত হবে, ভালো করে দেখে নাও, -2 আই ক্যাপ -3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। তোমার যদি পয়েন্টের মধ্যে মাইনাস থাকে তুমি মাইনাস বসাবে, পয়েন্ট যদি প্লাস থাকে প্লাস বসাবে। এবার যদি এর পজিশন ভেক্টর বার করতে দেয় কী করবো, মাইনাস ভুলে যাও, সিম্পল 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তুমি মাইনাস বসাবে না, বাস গল্প শেষ। তাহলে এই হলো আমার সিম্পল ওয়েতে কত না, তো রুট ওভার, দেখো এই জায়গাটা কত হয় 1 প্লাস 4 5 প্লাস হচ্ছে 9 14, তাই না, রুট ওভার 14, তাই না, তাহলে এই হলো রুট ওভার 14। এবার যদি আমাকে বলে আর হ্যাট, এই আর হ্যাটটাকে কি বলে না, তো ইউনিট ভেক্টর নাকি, যদি খুব ভালো করে একটু পড়াশোনা করি আমরা, এটাকে আমরা ইউনিট ভেক্টর বলি আর হ্যাটটাকে। এবং আমরা জানি যে আর হ্যাট সমান কি লিখি আমরা, আর হ্যাট সমান লিখি আর ভেক্টর বাই কি লিখি মডিউলাস অফ আর। তার মানে এটা লিখতে পারি কি আমরা, ভালো করে দেখবে, আই প্লাস 2 জে প্লাস 3 কে, এটা কি হবে সেই ভেক্টরটা, সেই পজিশন ভেক্টরটা, না তো যে পজিশন ভেক্টরটা আমরা
লিখলাম, ঠিক আছে, এবং তার সঙ্গে কত দিয়ে ভাগ করতে হবে, √14, এবং এটাকে আমরা অন্যভাবে লিখি বা এইভাবে লিখি 1/√14 i ক্যাপ প্লাস 2/√14 j ক্যাপ প্লাস 3/√14 k ক্যাপ। আশা করি এই পুরো কনসেপ্টটা আমি খুব ভালো করে ক্লিয়ার করাতে পেরেছি যে কিভাবে এই গল্পগুলো করা হয়, ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। চলো এবার আমরা যেটা পড়বো, বলো এই জায়গাটা কারো ডাউট আছে, এই যে প্রবলেমটা আমি করলাম বা এইখান থেকে কিছু সমস্যা এনি কাইন্ড অফ, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা পড়বো হচ্ছে ডিরেকশনাল কোসাইন বা দিক কোসাইন, ঠিক আছে, ভেক্টরের ডিরেকশনাল কোসাইন। ডিরেকশনাল কোসাইনের কনসেপ্টটা ভালো করে বুঝে নেবো আমরা চটপট, ঠিক আছে, এবং এই পজিশন ভেক্টর থেকে এগুলো সব আসে, ঠিক আছে। সো এই জায়গাটা খুব ভালো করে বুঝবো। ভেক্টরটা একদম নতুন, অনেকেরই অনেক রকম সমস্যা হবে ভেক্টরে, আমাদেরও হয়েছে আমাদের পড়ার সময়, কিছু করার নাই, ঠিক আছে, বারবার পড়বে তাহলে দেখবে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবং যা বলছি মন দিয়ে শোনো, ঠিক আছে, প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শোনো, তাহলেই দেখবে সহজ হয়ে গেছে, খুব একটা কঠিন আর লাগছে না তারপর, ঠিক আছে। সো এখন আমরা পড়বো হচ্ছে ডিরেকশনাল কোসাইন, ঠিক আছে, ডিরেকশনাল কোসাইন বা হচ্ছে এটাকে পাতি কথায় বলতে গেলে দিক কোসাইন, ঠিক আছে, এটাকে বলবো আমরা দিক কোসাইন বা ডিরেকশনাল কোসাইন, ঠিক আছে। তাহলে ধরো যে কোনো একটা কনসেপ্টের কথা ভাবো, তুমি নিজের ঘরের কথা ভাবো, এত বড় ছবি আর আঁকছি না আমি, ঠিক আছে, যেমন আমরা এরকম করে ছবি এঁকেছিলাম, তুমি তোমার ঘরের কথা ভাবো, ঠিক আছে। এই ঘরের ক্ষেত্রে ভাবো যে কোনো একটা পয়েন্ট তুমি পি নিয়েছো, ঠিক আছে, এবং এখান থেকে মূল বিন্দু থেকে সেই পয়েন্টটা আছে, এটা হচ্ছে ওপি ভেক্টর, এটাকে ওপি ভেক্টর দিয়ে চুজ করছো। তো তুমি সেই পয়েন্টটার কথা ভাবো যেখানে তিনটে বিন্দু এসে ইন্টারসেক্ট করেছিল, মনে পড়ছে, সেই তিনটে বিন্দু এসে কী করেছিল আমার ওখানে ইন্টারসেক্ট করেছিল। তাহলে যে পয়েন্টে আমার তিনটে বিন্দু এসে ইন্টারসেক্ট করেছিল সেই জায়গাটা পয়েন্টটা কল্পনা করো, এবং ওখান থেকে ওই পয়েন্ট থেকে অপোজিট ডিরেকশানে অপোজিট কর্নারে ধরো একটা পয়েন্ট নিলে তুমি পি, এবং এইটাকে তুমি বলছো ওপি ভেক্টর, ঠিক আছে। দেখো আমি ওপি ভেক্টর এঁকে রেখেছি, ঠিক আছে, ওপি ভেক্টর। এবার এই ওপি ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে ধরো আলফা কোণ করেছে, তাহলে এই ওপি ভেক্টর কি করেছে, এক্স অক্ষের সঙ্গে, ভালো করে বুঝবে, এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে, তাই না। তুমি যে কোনো একটা দিক যেটাকে তুমি এক্স অ্যাক্সিস ভেবেছিলে সেই দিকে ধরো আলফা কোণ করেছে এক্স অ্যাক্সিসের সঙ্গে, ঠিক আছে। তাহলে ধরো এটা যদি আমার এক্স অ্যাক্সিস হয় তাহলে হিসাব মতো এই কোণটা হচ্ছে আলফা আমার, ঠিক আছে। নিজে নিজের বাড়ির কথা ভাবো তাহলে বুঝতে পারবে সহজে, এরকম করে 2Dতে বোঝানো খুব মুশকিল, ঠিক আছে। তো নিজের নিজের বাড়ির কথা ভাবো, তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে ধরো আলফা কোণ করেছে, ঠিক আছে। এবার তুমি যদি আয়তঘন ধর্ম দেখো বা সিম্পল ওয়েতে যদি তুমি একটা সমকোণী চৌপল বা এরকম কনসেপ্ট নাও, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কী হবে, ও এ পি একটা ত্রিভুজ হবে, তাই না। কোন ক্ষেত্রে না, তো তুমি যদি এইখানে এ পয়েন্ট চুজ করো বা এই জায়গাটা একটা এ বিন্দু নাও, তাহলে এই জায়গাটা কী করতে হবে, তুমি একটা সিম্পল ওয়েতে এই জায়গাটা একটা ত্রিভুজ ফর্ম করতে হবে, তাই না। তাহলে এখানটাতে কোনো একটা বিন্দু আসবে দিয়ে এরকম করে একটা পয়েন্ট ফর্ম হবে, তাই না, এটা কার্ভের মতো হয়ে গেল, এরকম টাইপের একটা ত্রিভুজ তৈরি করবে, তাই না। তার মানে এইটা হচ্ছে কি আলফা, এরকমভাবে তুমি চুজ করো একটা যে কোনো ত্রিভুজ, ঠিক আছে। আশা করি সবাই বোঝাতে পারছি আমি, সবাই নিজের নিজের কনসেপ্ট নাও। যদি বই দেখো বইয়ের চিত্র 2.28 ফলো করো, বইয়ের চিত্রের 2.28 ফলো করো, তাহলে দেখো সহজে বুঝতে পারবে। আমি চিত্রটা একটু আগে এঁকেছিলাম, সেম জিনিস, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, ওই যে মূল বিন্দু থেকে ঘরের মধ্যে ভাবছো সেই ঘরের মূল বিন্দু থেকে অপোজিট কর্নারে তোমার পি পয়েন্ট বসে আছে এবং এদের মধ্যবর্তী দূরত্বটাকে তুমি ওপি ভেক্টর দিয়ে লিখেছো। এবার এই ওপি ভেক্টরটা তুমি যেদিকে এক্স অ্যাক্সিস চুজ করছো, যে দিকটা তুমি এক্স অ্যাক্সিস চুজ করছো সেই দিকের সঙ্গে ধরো আলফা কোণ করেছে, ভালো করে বোঝো। তাহলে ওইদিকে কি করছে, সে আলফা কোণ তৈরি করছে ওই দিকটার সঙ্গে। তাহলে এখন তুমি যদি কস আলফা চুজ করো, কস আলফা, তুমি যদি সিম্পল ওয়েতে এখন কস আলফা চুজ করো, তাহলে কস আলফার মানে কি, ভূমি বাই অতি। তাহলে দেখো তুমি সেই এক্স অ্যাক্সিসকেই যদি ভূমি করো, তাহলে ভালো করে দেখো এক্স অ্যাক্সিস যেই এই অ্যাক্সিসটা এটাকেই তুমি যদি ভূমি নাও তাহলে ভূমি, আর অতি কোনটা হবে, এই পয়েন্টটা হবে অতি, তাই না। ভালো করে নিজের ঘরের দিকটা ভাবো তাহলে বুঝতে পারবে, তাই না। তাহলে এটা হচ্ছে কি অতি, এক্স বাই আর। সিমিলার ওয়েতে তুমি এবার ওয়াই অ্যাক্সিস চলে যাও, তাহলে ধরো ওপি ভেক্টরটা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কি করেছে, বিটা কোণ তৈরি করেছে, বিটা কোণ। তাহলে হিসাব মতো কস বিটা সমান কি লিখতে পারবো আমি, ওয়াই বাই আর। সিমিলার ওয়েতে যদি জেড অ্যাক্সিসের সঙ্গে গামা কোণ উৎপন্ন করে, তাহলে ওপি ভেক্টর যদি জেড অ্যাক্সিসের সঙ্গে গামা কোণ তৈরি করে, ঠিক আছে। কিভাবে হচ্ছে তুমি যদি লজিকটা একটু ধরো, ঠিক আছে, আমি না একটা আয়তঘন এঁকে বোঝাচ্ছি, দেখো, ঠিক আছে, একটা আয়তঘন কনসেপ্ট নাও। বাড়ির যদি কেউ কল্পনা না করতে পারছো তাহলে এখানটা দেখো,
কিভাবে এটা নেব, এইভাবে নেব না, সুবিধা হবে না আমার হাতে, এইভাবে সুবিধা হবে। আমি কথা বলছি এই পয়েন্টটার, এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টের কথা ভাবছি। তাহলে এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টের যোগাযোগটা দেখো অপোজিট ডায়াগোনাল, তাই না? পুরোপুরি এটার সঙ্গে যেমন এটা হচ্ছে পুরোপুরি অপোজিট ডায়াগোনাল, দেখো ভালো করে তুমি, তাই না? তাহলে এই দুটো পয়েন্টের কথা আমি বলছি। এবার এইটাকে আমি বলছি ও, আর এটা হচ্ছে তোমার পি ভেক্টর। জানি না আমি কতটা ভালো আঁকতে পারবো, ঠিক আছে, চেষ্টা করবো তবুও। আচ্ছা, এটা হচ্ছে তোমার কি সেই ও আর পি ভেক্টর, ঠিক আছে, ও পি ভেক্টর পেয়ে গেলে। এবার তুমি ধরো চুজ করলে এই দিকটাকে এক্স অ্যাক্সিস, ঠিক আছে, তাহলে এই দিকটাকে যদি এক্স অ্যাক্সিস চুজ করো এই দিকটাতে, ঠিক আছে, তার মানে তুমি কি লিখতে পারবে, দেখো এখন ওপি ভেক্টর এই এক্স অ্যাক্সিসের সঙ্গে, তাহলে এই কোণটা হচ্ছে তোমার আলফা, ঠিক আছে। তাহলে এই পি পয়েন্ট পৌঁছাতে গেলে তোমাকে কি কি করতে হবে, তোমাকে কি কি করতে হবে পি পয়েন্টে পৌঁছাতে গেলে, দেখো তোমাকে এই দিক থেকে এই পয়েন্টে আসতে হবে, এই এখান থেকে এত দূর যেতে হবে, সরি, আর এখান থেকে এত দূর আসতে হবে, এই পয়েন্ট পর্যন্ত গেলে তোমাকে এইভাবে আসতে হবে। তার মানে হিসাব মতো এইটা তোমার যদি ওয়াই হয় তাহলে এটা ওয়াই, আর এটা যদি তোমার জেড হয়, মানে এটা যদি তোমার জেড হয় এটাও জেড হবে, এগুলো সবই জেড, তাই না? আয়তঘনত্ব তাই বলে আমাদেরকে, তাই না? এক্স ওয়াই জেড এইভাবে যায়, জেড এর বাহুগুলো সব এইরকমভাবেই গেছে, ঠিক আছে, যদি আমরা একটা আয়তঘনক নিই, ঠিক আছে। তাহলে হিসাব মতো এইটা যদি তোমার আলফা হয় এইভাবে, ঠিক আছে, তাহলে এবার কি করবে, তুমি এক্সকে ভূমি ধরো, তাহলে যদি এক্সকে ভূমি ধরো তাহলে দেখো এইভাবে একটা ত্রিভুজ কল্পনা করতে পারছো, তাহলে এইভাবে কি করছো, একটা ত্রিভুজ কল্পনা করতে পারছো, তাই না? তাহলে এইভাবে যদি তুমি একটা ত্রিভুজ কল্পনা করো তাহলে কস আলফা সমান কত হবে তোমার, ভূমি বাই অতি। তাহলে কস আলফা সমান আমি কি লিখতে পারবো, ভূমি বাই অতি। তা সিমিলার ওয়েতে তুমি যখন ওয়াই অ্যাক্সিসকে ভূমি ধরবে, ধরো এই দিকটা ওয়াই অ্যাক্সিস ভূমি, তাহলে এই দিক থেকে একটা এরকমভাবে ত্রিভুজ যাবে। সিমিলার ওয়েতে জেড অ্যাক্সিস যখন ধরবে তুমি জেড অ্যাক্সিস থেকে এরকমভাবে ভূমি ধরবে। আশা করি লজিকটা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে হিসাব মতো আমি কি পেলাম, আমি পেলাম কি কস আলফা সমান এক্স বাই আর। এই কস আলফা সমান এক্স বাই আর এটাকে আমি লিখি এল, তাহলে কস আলফা ইকুয়াল টু এক্স বাই আর যেটা, সেটাকে আমরা লিখবো এল দিয়ে। কস বিটা সমান যেটা ওয়াই বাই আর সেটাকে লিখবো আমরা এম দ্বারা, তাহলে কস বিটা সমান ওয়াই বাই আর যেটা আছে সেটা আমরা লিখবো এম দ্বারা। এবং কি লিখবো, কস গামা সমান কি লিখবো, জেড বাই আর, এবং এটাকে লিখবো আমরা এন দ্বারা। এবার যদি খুব ভালো করে তুমি দেখো, তুমি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার করো, তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার যদি করো তাহলে কি হয়, তাহলে দেখো হিসাব মতো কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা সমান কত লিখছে দেখো, তার মানে হবে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, তাই না? এবার তুমি এগুলোকে যদি যোগ করো তাহলে কি হয়, দেখো নিচে আর স্কোয়ার আর কি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। একটু আগেই দেখালাম আমি যে আর স্কোয়ার মানেই হয় কত, সরি, আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সমকোণী চৌপলের ফর্মুলা না, তাই? তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা তো সমকোণী চৌপলের ফর্মুলা। এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয়, তাহলে এখান থেকে এই দূরত্বটা কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান হবে আর স্কোয়ার। তার মানে আমি লিখতে পারি কত, আর স্কোয়ার বাই আর স্কোয়ার সমান কত হচ্ছে 1। তার মানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান কত 1, অ্যাজ ওয়েল অ্যাজ কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা সমান কত হবে 1। সো দিস ইজ ইয়োর ডিরেকশনাল কোসাইন। আশা করি ডিরেকশনাল কোসাইনের এই কনসেপ্টটা বোঝাতে পেরেছি, ঠিক আছে। এবার এই ডিরেকশনাল কোসাইন বোঝায় কি, তাহলে এই আলফা বিটা এবং গামা যে কোণগুলো আমরা এখান থেকে বের করতে পারবো, তাই না? এই যে এই ফর্মুলা থেকে দেখো আলফা কোণটা বের করতে পারবো, এখান থেকে কি করতে পারবো, বিটা কোণটা বের করতে পারবো। তার মানে এই যে আলফা বিটা এই কোণগুলো আমরা বের করব, তাহলে এই কস আলফা কস বিটা কস গামা এই যে মান, অর্থাৎ কস আলফা সমান এল, কস বিটা সমান এম, কস গামা সমান এন, এই মানগুলো এল এম এন, এই তিনটে রাশিকে আমরা একত্রে বলি কি দিক কোসাইন, ঠিক আছে। এবং এই দিক কোসাইনের সাহায্যে আমরা কোনো একটা ভেক্টর এক্স অ্যাক্সিসের সঙ্গে কতটা কোণ করেছে, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কতটা কোণ করেছে, জেড অ্যাক্সিসের সঙ্গে কতটা কোণ করেছে, এগুলোকে আমরা নির্ণয় করতে পারবো। বুঝতে পেরেছি আশা করি এই জায়গাটা। কারোর কোনো ডাউট থাকলে আবার আমাকে বলবে ডিরেকশনাল কোসাইন নিয়ে, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকে, অঙ্ক থাকে এখান থেকে, ঠিক আছে। বুঝতে পেরেছি সবাইকে আশা করি ডিরেকশনাল কোসাইনটা। চলো এবার আমরা একটা লাস্ট আজকের ক্লাসের টপিক পড়বো, সেটা হচ্ছে কি দুটো ভেক্টরের অন্তর্ফল, ঠিক আছে। স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে আমরা কি করব, দুটো ভেক্টরের অন্তর্ফল প্রকাশ করব, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটা কোঅর্ডিনেট চুজ করতে হবে। এই কোঅর্ডিনেটের রেসপেক্টে আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে দুটো ভেক্টরের অন্তর্ফল, ঠিক আছে। চলো চটপট দেখে নিই তাহলে এইভাবে কিভাবে এটাকে আমরা করতে পারবো, ঠিক আছে। চলো তাহলে ধরে নাও তুমি
একটা কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে। তাহলে বড় করে আঁকি, একটু বাদ দিতে হবে। তাহলে এই হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেম। সাপোজ দিস ইজ ইয়োর এক্স ভেক্টর, এই দিকটাতে কাজ করে, এই দিকটাতে এক্স, আচ্ছা বড় বড়ভাবে লিখি, আচ্ছা এদিকটা কাজ করছে এক্স, এদিকটা কাজ করছে ওয়াই, এদিকটা কাজ করছে আমার জেড, ঠিক আছে। এবার ধরো এই পজিশন আছে, এই পজিশনটাকে আমি বললাম R1, সাপোজ এই পজিশনটা, তাহলে R1 এর ডিরেকশনটা কী হবে, এইখান থেকে এদিকে হবে, এটাকে লিখলাম R1 ভেক্টর, এবং এর পজিশন আমি লিখলাম x1 y1 z1, ঠিক আছে, x1 y1 z1। তাই তুমি ইজিলি বলতে পারবে, কি ইজিলি বলতে পারবে না তো স্যার R1 ভেক্টর সমান কত লিখতে পারবেন না তো ix1 প্লাস যে আর ভেক্টর সমান কী হবে, আর ভেক্টর সমান না তো xi প্লাস y1j প্লাস z1k ক্যাপ, এটা আমি ইজিলি লিখতে পারবো। আমি আরও একটা পয়েন্ট চুজ করলাম, ধরো এই পয়েন্ট, এটা হচ্ছে ধরো এটা ধরেছিলাম P1 পয়েন্ট, ধরো এটা ধরলাম P2 পয়েন্ট, এবং এর পজিশনটা আমি ধরলাম x2 y2 z2, এর পজিশনটা ধরলাম, এবং আমি আরও ধরলাম যে মূল বিন্দু থেকে এর দূরত্বটা হচ্ছে R2 ভেক্টর। তাহলে ইজিলি আমি কি লিখতে পারবো, R2 ভেক্টর সমান কি লিখতে পারবো, দেখো না তো x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। এগুলো কেন লিখতে পারছি নিশ্চয়ই আমার কোনো ডাউট নেই, কারণ আমি এতক্ষণ ধরে এটাই বুঝালাম, ঠিক আছে। এই কোঅর্ডিনেটটা খুব ভালো করে বুঝে নাও, ঠিক আছে। এই কোঅর্ডিনেট বুঝলে পরে তোমার মাল্টিপ্লিকেশন ভেক্টর বুঝতে খুব সহজ হবে। ক্লিয়ার হয়েছে এতদূর পর্যন্ত? তাহলে R1 এর ডিরেকশন এদিকে হলো এবং R2 ডিরেকশন এদিকে হলো। এবার দেখো P1 P2 এর মধ্যে যে দূরত্ব আছে, সেই দূরত্বটাকে আমরা দুভাবে প্রকাশ করতে পারি। কীভাবে স্যার, না তো তুমি চুজ করতে পারো তুমি P1 থেকে P2 যাবে, আদারওয়াইজ তুমি চুজ করতে পারো P2 থেকে P1 আসবে, তাই না? ওই দুটো পয়েন্টের মধ্যে দুই রকমভাবে তুমি চুজ করতে পারো, আইদার তুমি P1 থেকে P2 যাচ্ছ অথবা তুমি P2 থেকে P1 যাচ্ছ। ধরো প্রথম কেস যদি আমি নিই P1 থেকে P2 দূরত্ব, তাহলে যদি আমাকে বের করতে দেয় P1 P2, তাহলে P1 P2 ডিস্টেন্স, তাহলে সিম্পল ওয়েতে P1 P2 বার করতে বলেছে এখন আমাকে। তুমি যদি ভেক্টর ট্রায়াঙ্গুলার ফর্মুলা ইউজ করো, ভেক্টর ট্রায়াঙ্গুলার ফর্মুলা, তাহলে ভেক্টর ট্রায়াঙ্গুলার ফর্মুলা কী হবে না তো ভালো করে দেখো, R1 ভেক্টর প্লাস P1 P2 ভেক্টর ইকুয়াল টু কত হবে, R2 ভেক্টর। কেন, দেখো এই দুটো ভেক্টর ক্রমানুসারে গৃহীত বাহু, আর এটা হচ্ছে বিপরীত ক্রমে গৃহীত বাহু, তাই না? ভালো করে তুমি যদি লক্ষ্য করো, তাই না? এই দুটো দেখো একই ক্রমে আছে, এটা বিপরীত ক্রমে আছে, তাহলে একই ক্রমে গৃহীত দুটো বাহুকে আমরা পরপর যোগ করি, তার মানে আমি কি লিখতে পারবো এখান থেকে দেখো, তাহলে P1 P2 ভেক্টর সমান আমি লিখতে পারবো কি R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। তুমি দেখো আমরা বের করছি 1 থেকে 2, তার মানে যদি আমাকে এই রকম দেয় AB ভেক্টর, তার মানে আমি লিখতে পারবো B ভেক্টর মাইনাস A ভেক্টর, তাই না? দেখো তুমি তাই হচ্ছে তো, P1 P2 বার করতে দিয়েছে, এটা A এটা B চুজ করে দেখো AB হয়, তার মানে তোমার দেখো B ভেক্টর মাইনাস A ভেক্টর হয়ে গেল। তার মানে তুমি এখানে কি লিখতে পারো, R2 ভেক্টর মানটা বসাতে পারো, তাহলে R2 ভেক্টর মান কত হবে না তো x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস কী হবে z2 k ক্যাপ, তার সঙ্গে মাইনাস কী হবে x1 i ক্যাপ প্লাস মাইনাস, সব মাইনাস হবে, তার সঙ্গে মাইনাস করতে হবে তোমাকে, তাহলে মাইনাস y1 j ক্যাপ মাইনাস z1 k ক্যাপ, তাই না? এগুলো সব করতে পারি আমরা। তার মানে ফাইনালি আমি কি লিখতে পারি, P1 P2 সমান ফাইনালি মার্কার চুজ করে নিয়েছি, ফাইনালি P1 P2 ভেক্টর সমান কি লিখতে পারবে তুমি, x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ, তাই না? এটা আমি ইজিলি লিখতে পারবো। এবার তুমি ধরো ডিরেকশনটা তুমি অন্যদিকে নিলে, ডিরেকশনটা তুমি চুজ করলে কোন দিকে, ধরো P2 থেকে P1। তাহলে এবার দেখো তুমি যদি P2 P1 বার করতে হয়, তাহলে P2 P1 বার করার জন্য দেখো এবার তোমার ট্রায়াঙ্গুলার ফর্মুলাটা একটু পাল্টে গেল। কি পাল্টে গেল স্যার ট্রায়াঙ্গুলার ফর্মুলা? এবার দেখো এই দুটো যোগ এটার সঙ্গে হবে, কেন এই দুটো এবার দেখো ক্রমানুসারে গৃহীত বাহু, এটার সঙ্গে এটা হচ্ছে ক্রমানুসারে গৃহীত বাহু, তাই না? তার মানে এখন লিখতে পারি কি না তো সিম্পল ওয়েতে R2 ভেক্টর প্লাস P2 P1 ভেক্টর ইকুয়াল টু কত হবে R1 ভেক্টর। তার মানে P2 P1 ভেক্টর মানে কত লিখতে পারবো আমরা, R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। তো P2 P1 ভেক্টর মানে হয়ে যাচ্ছে কত, R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। তার মানে এখানে আমি কি লিখতে পারবো, যেগুলো x2 মাইনাস x1 হলো, y2 মাইনাস y1 হলো, z2 মাইনাস z1 হলো, সেগুলো এখন কি হয়ে যাবে সিম্পল ওয়েতে x1 মাইনাস x2, তাই না? x1 মাইনাস x2 i ক্যাপ, তাই না? প্লাস কি হয়ে যাবে y1 মাইনাস y2 j ক্যাপ, তাই না? প্লাস কি হয়ে যাবে z1 মাইনাস z2 k ক্যাপ, তাই না? আশা করি এই জায়গাটা বোঝাতে পেরেছি P2 P1 ভেক্টর। তার মানে তুমি দেখতে পাচ্ছ এখান থেকে তুমি যদি একটা মাইনাস কমন নাও, তুমি যদি একটা জাস্ট মাইনাস কমন হয়ে যাও, তাহলে কি হয়ে যাবে x2 মাইনাস x1 i ক্যাপ
প্লাস কী হয়ে যাবে y2 মাইনাস y1 জে ক্যাপ প্লাস কী হবে z2 মাইনাস z1 কে ক্যাপ, তাই না? এটা হয়ে যাবে। তার মানে এটা মানে কত p1 p2 ভেক্টর। তার মানে তুমি ইজিলি দেখতে পাচ্ছ কি p2 p1 ভেক্টর মানে কত হচ্ছে p1 p2 ভেক্টরের উল্টোটা, তাই না? এবার তোমাকে যদি এখান থেকে p1 p2 ভেক্টরের মান বার করতে দেয়, p1 p2 ভেক্টরের মড কত হবে, মান কত হবে, তাহলে সিম্পল হবে কত √x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার প্লাস কত হবে z2 মাইনাস z1 এর হোল স্কোয়ার। যেমন আমরা ম্যাগনিটিউড বার করি সেইভাবে ম্যাগনিটিউড বার করবো, তাই না? লজিকটা আশা করি বোঝাতে পেরেছি। বলো এই জায়গাটা নিয়ে কার কি সমস্যা আছে বলবে, যে দুটো ভেক্টরের কোঅর্ডিনেট বুঝে কি করে পজিশন বার করা হয়। এই পজিশন বের করা কিন্তু খুব ভালো করে শেখো, না হলে কিন্তু গ্র্যাভিটেশনের খুব প্রবলেম হবে এবং তোমাদের প্রবলেম হবে ক্লাস 12-এর সেকেন্ড চ্যাপ্টারে। তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে কিন্তু খুব সমস্যা হবে যদি এই জায়গাটা খুব ভালো করে না বুঝতে পারো। দেখে নাও কারোর যে কোনো জায়গায় কোনো ডাউট থাকলে পরে বলো আমাকে, বলবে কারো কোনো জায়গায় ডাউট থাকলে পরে শুনে নেব, বলবে কারো কোনো সমস্যা আছে বলবে। চলো তাহলে আজকের ক্লাসটা আমাদের মোটামুটি এত দূরই থাক। আমরা নেক্সট দিন শুরু করবো হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন থেকে, ঠিক আছে? ভেক্টর গুণফল থেকে শুরু করব। ভেক্টর মাল্টিপ্লিকেশনের দুটো ভাগ আছে, সেখানে বোঝাবো ভেক্টর ডট প্রোডাক্ট এবং ভেক্টর ক্রস প্রোডাক্ট। তার সঙ্গে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট বলে একটা জিনিস হয়, সেটাও আমরা অল্প করে দেখবো, যদিও বা সেটা পুরোপুরি গ্র্যাজুয়েশনে আছে, আমাদের নেই এখন, তো হালকা করে শিখবো। এবং এখানে আমরা 2-3টে অপারেটর সম্বন্ধে পড়বো। সেই অপারেটরগুলো কী কী, একটা হচ্ছে ডেল অপারেটর সম্বন্ধে পড়বো, একটা গ্র্যাডিয়েন্ট অপারেটর সম্বন্ধে পড়বো এবং একটা আমরা ডাইভারজেন্স অপারেটর সম্বন্ধে পড়বো এবং কার্ল অপারেটর। এই কয়েকটা অপারেটর সম্বন্ধে আমরা একটু পড়বো, যেগুলো আমাদের সব গ্র্যাজুয়েশনে আছে, কিন্তু আমরা একটু শিখে রাখলে আমাদের অনেক কাজে লাগবে ইন নিয়ার ফিউচার, ঠিক আছে? নিয়ার ফিউচারে আমাদের কাজে লাগবে। তাহলে আজকের এই ভিডিওটা রেকর্ডেড ক্লাস কালকে আপলোড হয়ে যাবে সবার মধ্যে। আজকের ক্লাসে কারোর কোনো ডাউট আছে বলবে, কারো কোনো ডাউট আছে আজকের ক্লাসে? কোনো সমস্যা, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের আরও 2টো ক্লাস লাগবে ভেক্টরে, 2টো ক্লাস হলে পরে ভেক্টরটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আমাদের। সেট 1 ডিমেনশন মোশন পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। 1D মোশন বা একমাত্রিক গতির সামনের সপ্তাহে অর্থাৎ সামনের দিন শুক্রবার দিন এক্সাম হবে। সবাই একটু আমাকে মনে করিয়ে দিও যে শুক্রবার এক্সাম আছে একমাত্রিক গতির। সেটা হবে কি টেলিগ্রাম অ্যাপে নেবো পরীক্ষাটা, ঠিক আছে? MCQ বেসিসে পরীক্ষা নেবো টেলিগ্রাম অ্যাপে। সবাই টেলিগ্রাম অ্যাপে 6টা থেকে লিঙ্ক দিয়ে দেবো, 6:30টার মধ্যে পরীক্ষা দেবে এবং 6:30 থেকে আজকে ক্লাসটা আমরা নেক্সট সপ্তাহে নেবো, মানে এই বুধবার দিন, ঠিক আছে? আচ্ছা, সেট 1-এর একটা প্রবলেম আমাদের আটকে থাকলো 20 নম্বরের অঙ্কটা, সেটা আমি দেখি কীভাবে সলভ করা যায়, কত সহজভাবে, সেভাবে আমি ওটা করার চেষ্টা করছি। ক্লিয়ার হয়েছে 20 নম্বর? আচ্ছা, তাহলে সেট 1 থেকে সব রকম গল্প শেষ। এবং তোমরা হটসটা কিন্তু ভালো করে রেডি করবে, শুক্রবার দিন আমি হটসটা ধরবো। যারা নতুন 2জন ক্লাস করছিস তাদের হটস এখন করার দরকার নেই, বইটা জোগাড় করো এবং আমাদের পুরনো যে লেকচারগুলো হয়ে গেছে সেই লেকচারগুলো একটু দেখার চেষ্টা করো, তোমাদের অনেক উপকারে আসবে, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে আজকের মতো অফ করি, লিভ করি, ঠিক আছে? চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, লিভ করো।